এই কলকাতা শহরের রাজনীতিতে একটা নন কমিটাল চরিত্র আছে। সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গের মানে নন কমিটাল বলতে আপনি বলছেন যে এটা যতটা পুরো ডুব নয়, যতটা প্রদর্শন ততটা অনুশীলন নয়। আমি বলছি যে পারফরম্যান্স ধরুন একজন খুবই সিরিয়াসলি চিন্তা করছেন যে এটা যা হচ্ছে অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কিন্তু সেই প্রতিবাদটা করা উচিত ভেবে তিনি কতদিন প্রতিবাদে থাকছেন, পরে ক্ষমতার সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকারের সঙ্গে কাজে লিপ্ত হলেন কজন? 10 জন, 15 জন, 25 জন, সেই সবাই তো নয়। কিন্তু বাকি 75 জনেরও অ্যাকাউন্টেবিলিটি তৈরি হলো। এই অ্যাকাউন্টেবিলিটি হতে 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 আজকে আমাদের ক্ষেত্রে থিয়েটার বা সিনেমার ক্ষেত্রে ধরুন 5 জন যারা নিজেরা মনে করেছেন, আমি তাদেরকে সমালোচনা করতেই পারি একজন দূর থেকে দেখা নাগরিকের মতো, কিন্তু নিজেদের সিদ্ধান্তে করেছেন। মুশকিলটা হচ্ছে যে এটাকে এই জিনিসটাকে সমাজে ছড়িয়ে দেওয়া গেছে যে এরাও তো ওটাই, বাংলা সিনেমা করে, সেটিং আছে। নমস্কার। সব প্রশ্ন চলবে তো বিষয়ভিত্তিক পডকাস্ট, ব্যক্তিভিত্তিক নয়। তাহলে আজ কেন অতিথি তারকা অনির্বাণ ভট্টাচার্য? কারণটা বুঝতে পারবেন, কারণ আজ আমাদের বিষয় এইটা। এখন এই বিষয়ের বলার জন্যে অনির্বাণই বা কেন, তার কারণটা নিশ্চয়ই দর্শকরা সকলেই বুঝতে পারছেন। কিছুদিন ধরে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা বাংলার সাংস্কৃতিক ইতিহাসে অভূতপূর্ব বলা যাবে না, কিন্তু খুব যে রোজ কত কি ঘটে যাহা তাহা সেরকম ঠিক তাও নয়। অতীতে আমরা জানি যে একসময় ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পী তিনি কাজ করতে পারছিলেন না রাজনৈতিক কারণে। সেটা যদিও আদ্যিকালের কথা মনে হবে আজকের মানুষের, কিন্তু বামফ্রন্ট আমলেও এমন হয়েছে যে প্রয়াত শাওলি মিত্রের পশু খামার নাটক সেটা আটকে গিয়েছিল রাজনৈতিক কারণে। উইঙ্কল টুইঙ্কলের কিছু অভিনয় আটকে গিয়েছিল রাজনৈতিক কারণে, কিন্তু তার কোনোটাই খুব বেশি দিন স্থায়ী হয়নি। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী অনির্বাণ, তাকে আমরা দীর্ঘদিন হয়ে গেল ক্যামেরার পিছনেও দেখছি না, মঞ্চেও দেখছি না। এর কারণ কি? অনির্বাণের বিরুদ্ধে নানা মহলে নানা অভিযোগ আছে। অনেকে বলেন এর জন্যে অনির্বাণ নিজেই দায়ী। সত্যি সেরকম কি না, এবং তার সঙ্গে অবশ্যই শিল্পীর যা পরিচয়, সেটা তো আসলে শিল্প, সেই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। অনির্বাণ, আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ প্রতীক, নাগরিক.netকে অনেক ধন্যবাদ জানাই আমায় আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমি শুরুতেই দর্শকদের জন্য এবং আপনার জন্যও আপনার যে শিল্পী জীবন তার একটা সময় রেখা পাঠ করতে চাইছি। বেশ, হ্যাঁ, আর যদি ভুল থাকে আপনি আমায় শুধরে দেবেন। তার কারণ হচ্ছে যে এই সময় রেখা থেকেই আমার প্রথম প্রশ্নটা আসবে। আচ্ছা। সেটা এইরকম যে 2004 সালে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতায় এসে রবীন্দ্রভারতীতে ভর্তি হচ্ছেন, সঙ্গে উহিনী নাট্যদল, সেখানেও আপনি নাটক শিখছেন। 2005 থেকে আপনার মঞ্চে ওঠা শুরু। এরপরে কিছুটা সময় পেরিয়ে যদি যাই, যে 2010 সালে আপনি রেপার্টারি থিয়েটারে আরও বেশ কয়েকজন তরুণ শিল্পীর সঙ্গে নির্বাচিত হয়েছেন এবং নাটক শুরু করছেন। সেখানে প্রথম নাটক ছিল রাজা লিয়ার, এরপর দেবী সর্পমস্তা, এবং আপনি একটা লেখায় লিখেছেন নিজেই যে দেবী সর্পমস্তাই আপনাকে প্রথম খ্যাতি কাকে বলে সেই স্বাদটা দেয়। তারপরে ওখানে আপনি চন্দ্রগুপ্ত নাটক করেন। এরপরে চলে আসছি যে এরপর আস্তে আস্তে আপনি অন্য মাধ্যমগুলোতে, মানে ক্রমশ শর্ট ফিল্ম, সিনেমা ইত্যাদিতে যাচ্ছেন। 2015 সালে যাকে ব্রেক বলা হয়, সেরকম একটা ব্যাপার বলা যায় যে অপর্ণা সেন আরশিনগর ছবিতে আপনাকে নিচ্ছেন। তারপর আপনি, তার আগে আপনি যুধাজিৎ সরকার, সৌভিক কুণ্ডু, অভিজিৎ গুহ, সুদেশ নারায়ণ এদের সঙ্গে কাজ করেছেন। 2016 সালে সিনেমার ক্ষেত্রে, যেটা নাটকের ক্ষেত্রে দেবী সর্পমস্তা করে, সিনেমার ক্ষেত্রে সেটা সম্ভবত করলো ঈগলের চোখ, অরিন্দম শীল নির্দেশিত। এবং তখন মঞ্চেও খুব জনপ্রিয় হচ্ছে অদ্যশেষ রজনী, অথৈ এই নাটকটা, এরকম আরও অনেক নাটক। 2018 থেকে আপনি ওই সময়ের অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির ছবিতে নিয়মিত অভিনয় করছেন, একের পর এক ছবিতে। এছাড়া অঞ্জন দত্ত, বিশ্বা দাশগুপ্ত, দেবালয় ভট্টাচার্য, এরকম আরও অনেকের সঙ্গে কাজ করছেন। অপর্ণা সেনের ঘরে বাইরে আজে কাজটাও এরকম সময়, 18 থেকে 20 এরকম সময়। 2019-এ ভীষণ মঞ্চ সফল নাটক উৎপল দত্তের তিতুমির, তাতে আপনি তিতুমিরের চরিত্রে। এরপর একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আমার মনে হয় যে
আপনি আজকে যেখানে দাঁড়িয়ে আছেন বা আপনার সাপেক্ষে বাংলার দর্শক সমাজ যেখানে দাঁড়িয়ে আছে সেই ঘটনাটাকে বুঝতে খানিকটা সাহায্য করতে পারে। সেটা হচ্ছে যে 2019-20 সালে দেশব্যাপী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, হ্যাঁ, এবং সেই আন্দোলনের পাশে আপনি বেশ সক্রিয়ভাবে দাঁড়াচ্ছেন। কলকাতাতে সেই সাবিয়াদ রাখা জায়গা খ্যাত আমির আজিজ এলেন, আপনি সেখানে গেলেন, আপনি কবিতা পড়লেন। সম্ভবত এই সময় থেকেই একটা বৃহত্তর অংশের মানুষের কাছে আপনার একটা জনপ্রিয়তা তৈরি হলো, বিশেষত বামপন্থীদের কাছে যদি আমি বলি। কারণ তারা মনে করলেন যে অনির্বাণ শুধু একজন ভালো অভিনেতা, ভালো শিল্পী তাই নয়, অনির্বাণের একটা সামাজিক দায় দায়িত্ব আছে বলে অনির্বাণ মনে করেন, অনির্বাণ আন্দোলনের পাশে থাকেন ইত্যাদি। বা আরো সহজ করে বললে এরকম হতে পারে অনির্বাণ তাহলে আমাদের লোক। হ্যাঁ, সেটা বলা যেতে পারে। আচ্ছা, এরপর যেটা হলো, এরপর এসে গেল কোভিড। কোভিডের পরে যেটা হলো, কোভিডের পরে আপনি শিল্পী হিসাবে কী কী কাজ করছিলেন সেইটা যদি বলি, যে কোভিডের পরে আপনার প্রথম কাজ হচ্ছে, যেটা শুধু বাংলার গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে প্রশংসিত হলো, সেটা হচ্ছে আপনার প্রথম নির্দেশনার কাজ। হইচই ওটিটি প্ল্যাটফর্ম, তার জন্য আপনি মন্দার সিরিজটা করলেন। এইবার সেটাতে মানে আমি এই যে কেন বলছি যে এই কোভিডটাকে আমি মনে করছি আপনার শিল্পী জীবনের একটা বিভাজন রেখা, তার কারণ হচ্ছে যে এর আগে পর্যন্ত আপনি যা যা করছিলেন সেগুলো সবই হচ্ছে সেই সময়ে যা জনপ্রিয় সেই রকম জিনিস করছিলেন। এবার মন্দারে প্রথম দেখছি একটা অন্যরকম ব্যাপার করলেন আপনি, সেটাও জনপ্রিয় হলো, কিন্তু সেটা ওই পুরনো ফর্মুলায় জনপ্রিয় নয়। এখানে আপনি প্রথমত ওটা ম্যাকবেথের সৃজনান্তর, আমি যদি ধরেও নিই যে ওটা আপনার যে দীর্ঘ থিয়েটার চর্চা সেখান থেকে এসেছে, কিন্তু এখানে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে যে গল্পটাকে নিয়ে ফেলা হয়েছে পশ্চিমবাংলার উপকূলবর্তী এলাকায়, এবং তাতে আমার কাছে অন্তত যেটা সবচেয়ে ব্যতিক্রমী ব্যাপার সেটা হচ্ছে যে সংলাপের ভাষা। বাংলা সিনেমা বা বাংলা সাহিত্য আমাদের সময়ের যে কোট আনকোট প্রমিত বাংলায় লেখা হয় বা তৈরি হয়, মন্দারের সংলাপের ভাষা তা নয়, ওটা ওইখানকার মানুষের মুখের ভাষা। তো মন্দার করলেন 2021-এ। 2022-এ আপনি প্রথম বড় পর্দায় নির্দেশনার কাজ করলেন, সেটাও আবার থিয়েটার আশ্রয়ী, বাদল সরকারের বল্লভপুরের রূপকথা। এবার তার পাশাপাশি আপনি অনেক দিন থেকে, কোভিডের আগে থেকেই আপনি ব্যোমকেশ সিরিজে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছিলেন। সেটাও 2023 সালে এসে একটা পরিবর্তন হলো। আমরা দেখলাম যে আপনি সংবাদ মাধ্যমকে জানালেন যে ওই সময় মানে ব্যোমকেশে অনেকগুলো সিজন হওয়ার পর একটা সিজনে আপনি সৃজনশীল পরিচালক হলেন, অর্পণ গড়াই পরিচালক না, সুদীপ্ত রায় পরিচালক। হ্যাঁ, সুদীপ্ত রায় পরিচালক। কিন্তু সেই সিরিজে ব্যোমকেশের একেবারে বলচাল সব বদলে গেল। মানে গল্পটা এর আগেও চলচ্চিত্রায়িত হয়েছে, সত্যজিৎ রায় করেছেন, হ্যাঁ, অঞ্জন দত্ত করেছেন, কিন্তু আপনি ওর প্রথম কথা নামটা বদলে গেল, ব্যোমকেশ ও পিঁজরাপোল। চিড়িয়াখানা মানে ছিল শরদিন্দু চিড়িয়াখানা মানে একটা খোলা জায়গা, একটা কলোনি, গোলাপ কলোনি, হ্যাঁ, কিন্তু এখানে সেটা হয়ে গেল একটা বাড়ি, বিরাট বাড়ির মধ্যে চলে এলো, কংক্রিট হয়ে গেল। এবং ব্যোমকেশ দেখলাম এখানে, ব্যোমকেশ বেশিরভাগ সময় ধুতি পাঞ্জাবি পরে না, একেবারে শেষ দৃশ্যে যেখানে ভোট দিতে গেছে সেখানে ব্যোমকেশ কিন্তু শার্ট প্যান্ট পরে। এবং ব্যোমকেশ সাধারণত যে গোয়েন্দা দেখে আমরা অভ্যস্ত, যে গোয়েন্দা সব জানে, গোয়েন্দা সবচেয়ে শক্তিশালী, এখানে তাও নয়। ব্যোমকেশের প্রথম থেকে একটা পেটের অসুখ, ব্যোমকেশ বারবার বাথরুমে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। এবং ভুজঙ্গ ডাক্তার, তার সঙ্গে একটা যাকে বলে টেক্কা দেয়া হচ্ছে ব্যোমকেশের, এরকম চলছে। এই দিক থেকে ওটা আবার একটা ব্যতিক্রম। এই কৃতিত্বগুলো মূলত প্রতীক দত্ত, যিনি ব্যোমকেশ পিঁজরাপোলের চিত্রনাট্য লিখেছিলেন, আমার বন্ধু। তো এবারে তারপরে হচ্ছে, এবং শুধু তাই নয়, ওই সময় আপনি এটাও বললেন সংবাদ মাধ্যমকে যে আমি আর একটা ব্যোমকেশ করব, সেটা হচ্ছে দুর্গ রহস্য করছেন সৃজিত মুখার্জি, সেটাই করবো, তারপর আমি আর ব্যোমকেশ করব না। হ্যাঁ, এইটা মানে বাংলায় গোয়েন্দা গল্প হবে, এটাই তখন নিয়মে দাঁড়িয়ে গেছে, বড় পর্দায় হচ্ছে, ওয়েব সিরিজে হচ্ছে। সেই সময় আপনি বললেন যে আমি আর করব না। হ্যাঁ, আচ্ছা, এরপর 2023 সালে আপনি সেই ছবিতে আপনি ছিলেন না, আপনি তার প্রযোজক নন, আপনি তার পরিচালক নন, আপনি কিছুই নন, কিন্তু আপনি ছবিটার পরিবেশক। পর্দায় আপনার নাম আসে এবং ছবিটার শেষে একটা গান বাজে, সেই গানটা আপনি গেয়েছিলেন। সেটা হচ্ছে তরুণ পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, তার ছবি মানিকবাবুর মেয়ে, খুবই অন্যরকম ছবি, সেইটাতে আপনি তার পরিবেশক ছিলেন। হ্যাঁ, এরপর 2024 সালে এই ছবিটার কথা আলোচনায় পরে আবার আমার আসার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে অন্ন মুখোপাধ্যায়ের নির্দেশনা ছিল, আপনি অভিনয় করেছিলেন এবং সৃজনশীল পরিচালক হিসাবে ছিলেন, সেটা হচ্ছে অথৈ। সেইটাও এমন একটা ছবি
অন্তত বিষয়বস্তুর দিক থেকে জানিয়ে বাংলা ছবিতে আমার জানা অন্তত কোনো ছবি তৈরি হয়নি। হ্যাঁ, যদিও সেটা আবার শেক্সপিয়ারের সৃজনান্তর তাহলেও। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে এই যে কোভিডের পর থেকে আপনার কাজের ধারা বদলে গেল, এবং ওখানে যেমন কোভিডের আগে আমি শেষ বলেছিলাম একটা রাজনৈতিক ব্যাপারের কথা, এখানে আমি শেষে বলি যে কোভিডের পরে আরজি করের যে মেয়েটির ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলো, সেইটাতে লোকে হয়তো সেই ওই সিএ বিরোধী আন্দোলনের কথা ভেবে আশা করেছিল যে অনির্বাণ আন্দোলনে এসে যোগ দেবেন ইত্যাদি। অনির্বাণ যোগ দিলেন না। এটাও কোভিডের পরে, মানে কোভিডের আগের সঙ্গে একটা বদল। হ্যাঁ, এই যে এতগুলো বদল হলো, আপনার কাজেও বদল এবং আপনার শিল্পী হিসাবে ভূমিকার বাইরেও বদল। হ্যাঁ, এতে কোভিড কি এমন কিছু ঘটালো? কোভিড কি আপনার শিল্প ভাবনায় বা আপনি আপনার চারপাশটাকে যেভাবে দেখেন, আপনি রাজনীতি সম্বন্ধে যা ভাবেন, তাতে কি কোনো পরিবর্তন ঘটালো যার জন্য এইরকম ঘটলো? মানে আপনি কি বলছেন যে আরজি কর আন্দোলনে আমার যুক্ত না হওয়ার কি কারণ? আমি শুধু আরজি করার কথা বলছি না, আমি বলছি যে এই যে আপনার শিল্পী হিসাবে আপনি আগে যা করছিলেন কোভিডের আগে আর পরে যা করেছেন, তার মধ্যে আমি একটা বিভাজন দেখতে পাচ্ছি যে আপনি কোভিডের পর থেকে আর লোকে কোনটা পছন্দ করে আমি সেইটাই করব না করে আপনি যেন জনরুচি কী করে বদলাতে পারে, হ্যাঁ, এরকমও একটা চেষ্টা করছিলেন। সবটা মিলিয়েই বলছি আমি। আচ্ছা, আমার তাহলে আপনি মানে যেহেতু আমার রাজনৈতিক অবস্থানগত বা সেইটাই জানতে চাইছেন, আমি সেইটাই তাহলে বলি। প্রথম কথা তা একটু দীর্ঘ হতে পারে। নিশ্চয়ই। কলকাতা শহরে এসেছি 2004 সালে। তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশুনো করেছি, নতুন বন্ধু হচ্ছে, নতুন একটা পরিপার্শ্ব তৈরি হচ্ছে, সবই হচ্ছে। আমি আমার চোখের সামনে খুব খুব উদ্বেল করে দেওয়া, মানে সমাজকে একদম ভেতর থেকে নাড়িয়ে দেওয়া মুভমেন্ট প্রথম দেখা শুরু করি 2007 সাল থেকে। নন্দীগ্রাম, সিঙ্গুর পরবর্তী, মানে তখনকার যে সময়, তখন কলকাতার ইন্টেলেকচুয়াল সোসাইটি, এবারে এটাকে যদি আপনি ধরেন যে 2007 থেকে মানে গুলি চলল এবং এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী গিয়ে সিঙ্গুরের ওখানে অবস্থান বিক্ষোভ শুরু করলেন, অনশন শুরু করলেন। এবারে তখন কলকাতার ইন্টেলেকচুয়ালরা যোগ দিলেন, এই করলেন, সবকিছু করলেন, একটা উদ্বেল হলো গোটা বাংলার রাজনীতি। বিখ্যাত মিছিল হলো নন্দীগ্রামে 14ই মার্চ গুলি চলার পর। একদম সামনে হাঁটলেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ ছিলেন, নাট্যশিল্পীরা অনেকে ছিলেন, অপর্ণা সেন, সকলেই, অনেকেই, জয়দেব, জয় গোস্বামী। এইটা থেকে 2011-তে ক্ষমতা পরিবর্তন হলো এবং সেই সময়টা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা মিনার্ভা রেপার্টরি থিয়েটারে যে 14 জন নির্বাচিত হয়েছিলাম, তারা ওটাতে ঢুকেছিলাম 2010 সালে বামফ্রন্ট সরকারের আমলে। রাজা লিয়ার হয় 2010 সালের নভেম্বর মাসে মঞ্চস্থ হয়। 2011-র মে মাসে ক্ষমতা পরিবর্তন হয়ে যায়। তারপরে রাজা লিয়ার চলতে থাকে এবং দেবী সর্পমস্তা আবার মঞ্চস্থ হয় আর কি। দেবী সর্পমস্তা মঞ্চস্থ হয়েছে নতুন সরকারের আমলে। তো মিনার্ভা রেপার্টারি যেহেতু একটা সরকারি জায়গা, ওটা মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র বলে আইএনসি ডিপার্টমেন্ট, কালচারাল মিনিস্ট্রির একটা থেকে শুরু হয়েছিল। সেখানকার অন্দরের বদলগুলো আমি চোখের সামনে দেখেছি, সামাজিক বদল, সমাজে রাজনৈতিক যে বদল সেটার সঙ্গে এটা দেখেছি। তারপরে দ্বিতীয়বার যখন তৃণমূল কংগ্রেসের সরকার এলো 2016 সালে, এবং গোড়া থেকেই আমাদের যে ক্ষেত্র, শিল্পক্ষেত্র, বিনোদন ক্ষেত্র, সিনেমা, থিয়েটার, গান বাজনা, এই সব সময় থেকে যে মানুষেরা যোগদান করছেন বা রাজনীতিটার সাথে অ্যালাইন করছেন বা করছেন না, বাকবিতণ্ডা হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, থেকে শুরু করে আমি যদি আপাতত একটা লাইন টানি, এনআরসিসিএ বিরোধী আন্দোলন যা কলকাতায় একটা বিরাট রূপ পেয়েছিল, সারা দেশেই হয়েছিল, কলকাতাতেও একটা বিরাট রূপ পেয়েছিল, সেই সময়তে আসি। সেটাও আমার খুব চোখের সামনে একটা দেখা। এবং তারপরে প্যান্ডেমিকের পর, মানে প্যান্ডেমিকের পর 2020 সালে প্যান্ডেমিক মিটে গেছে, তার মানে 2021-এর খানিকটা সময় পর্যন্ত, তারপর তো আরজি কর হলো 2024 সালে গিয়ে। আমার এক্ষেত্রে যেটা বলার আছে সেটা হচ্ছে প্যান্ডেমিকে বাড়িতে বসে থাকা 3 মাস আলাদা করে অনেক অনুভূতির জন্ম দিয়েছে। কিন্তু আমি আগে একরকম রাজনীতিতে বিশ্বাস করতাম, পরে আরেক রকম রাজনীতিতে বিশ্বাস করি, সেটা নয়। আমি আরজি কর আন্দোলনে যোগ দিইনি, রাদার আমি, মানে এটা বলার তো কোনো অর্থ হয় না, আপনারা ভুল বুঝেছেন। বৃহত্তর সমাজ একটা
একটা মোটামুটি পপুলার লোকের অ্যাকশনকে যেভাবে দেখে সেটাকে তো জোর করে খণ্ডন করতে যাওয়ার কোনো অর্থ হয় না। এনআরসি বিরোধী আন্দোলনেও যদি আমার পার্টিসিপেশন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল যদি দেখা যায়, তাহলে সেটা সেটা খুবই কিঞ্চিত আর কি। আমি এবং আমার বন্ধু শুভদীপ গুহ আমার এই ব্রহ্মপুরের বাড়িতে বসে আমরা একদিন একটা গান বানিয়েছিলাম। সেই গানটি আমি লিখেছিলাম যে, তুমি পুরাণকে বলো ইতিহাস, ইতিহাসকে বলো পুরানো, তোমার এই কাজ music video টা খুব শিক্ষাকে ছড়িয়ে লাঠিপেটা গেল। করে মূর্খের জ্বালা জুড়ানো, নিজেদের মতে নিজেদের গান। তো এই গানটা আমরা বানিয়েছিলাম, তখন আমি কোনো মিছিলে যাইনি। তো একদিন ওই পার্ক সার্কাস থেকে আমাদের ওই মৌলালি থেকে একটা মিছিল হবে, যেই মিছিলটা আসবে ধর্মতলা পর্যন্ত, বিশাল মিছিল। সেখানে আমাদেরই চলচ্চিত্র ক্ষেত্রের একজন খুবই স্বনামধন্য সিনিয়র মানুষ, তিনি আমাকে ফোন করে বললেন যে, শোন তুই কিন্তু এটায় আসবি, এটায় আসাটা খুব ইম্পর্টেন্ট। আর আমার একটা উহিনী থেকেই একটা গুরুমুখী চলন আছে। আচ্ছা, আমার হচ্ছে যে গুরু ইনি গুরুজন, ইনি গুরু, এবং এর রাজনৈতিক বা সামাজিক অবস্থানকে আমি গুরুত্ব দিই, তাই এ আমাকে বলেছে তাই আমাকে যেতে হবে। আমি আমার কি রাজনীতি, এখানে কি ভুল আছে কি ভ্রান্তি আছে সেটা আমি পরে বিচার করব, আগে আমি এটাতে যাই। কোনো কি বলবো, কোনো একটা অশালীন কোনো কিছুতে তো যেতে বলছেন না, বা একটা অন্যায় কোনো কিছুতে তো যেতে বলছেন না, একটা কজেই যেতে বলছেন। তো আমি গেছি। এবারে গিয়ে ওই জীবনে প্রথম আমি একটা মিছিলকে দেখি। আমি যত নয় মিছিলে গিয়ে গলা ফাটিয়েছি, স্লোগান দিয়েছি বা করেছি, আমি মূলত প্রথমবার অত বড় একটা মিছিল, কলকাতা শহরের অত মানুষ, অত ইয়াং মানুষজন, বয়স্ক সবাই হাঁটছেন, সেটাকে আমি মূলত প্রথমবার দেখি। এর বহু আগে আমি একটি মিছিলে খানিকটা হেঁটেছিলাম, সেটা হচ্ছে যে তখন আমি ছাত্র বোধহয়, যখন যাদবপুরের হোক কলরব হয়েছিল 2016 সম্ভবত। 2016 না, ছাত্র নয়, 2016 বলছেন না, আরো আগে, সেই পুরনো হোক 2014 হতে পারে। তো তখনও ঠিক একজন নাটকের ক্ষেত্রের একজন দাদা আমাকে বললেন, আমরা তাহলে এই মিছিলটাতে পা মেলাবো, তুই তাহলে চলে আসিস একাডেমির সামনে। এবার একাডেমির সামনে আমি যাই, এসে দেখি কেউই আসেনি। এবার আমি ফোন টোন করে বলি যে, তোমরা কি হ্যাঁ আমাদের একটু আটকে গেছি, বাট ইউ প্লিজ জয়েন। আমি কাউকে চিনি না, তো আমি একটা লাইনে ঢুকে খানিকক্ষণ হাঁটলাম। ওই আমার খানিকটা একটা মিছিল দেখার স্মৃতি ছিল। তারপর সেই মিছিলটা বোধহয় আটকে গেল। আমি ভাবছি কি তাহলে আরও হাঁটবো নাকি এখানে বসে থাকবো, আমার তো আবার রিহার্সালে যেতে হবে বলে আমি চলে গেলাম। আর এই এনআরসি মিছিল, এই দুটি মিছিলে কলকাতা শহরে আমি হেঁটেছি। এটা মূলত আমার অবজারভেশন, বাইরে থেকে খবরের কাগজ পড়ে, সোশ্যাল মিডিয়া দেখে, ইন্টারনেট দেখে, খবর দেখে যে অবজারভেশন, তার বাইরে এটা হচ্ছে একদম পায়ে হাঁটা। আমি এখানে একটু জেনে নিই, সেটা হচ্ছে যে আপনি যখন রবীন্দ্রভারতীতে পড়াশোনা করতেন, তখন আপনি কখনোই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না? কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এবং আমাদের একটা সমালোচনাও ছিল, সেটা হচ্ছে যে আমার এখনো মনে আছে, হিউগো স্যাভেজ একবার এসেছিলেন, হ্যাঁ, ব্রিগেডে, হ্যাঁ, না, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। আচ্ছা, তো ওই তখন আমাদেরকে বলা হতো, আমাদের খুব একজন লিডার ছিলেন, রিঙ্কু দাতার নাম, ভালো নামটা এখন মনে পড়ছে না, নাম নেওয়াটা উচিত নয়, যাই হোক, তৎকালীন যখন আমাদের যারা ছাত্র নেতা ছিলেন, আর আমরা মূলত যেটা করতাম সেটা হচ্ছে ওই ক্যান্টিনে গিয়ে ক্লাস করতাম, আর ক্যান্টিনে গিয়ে প্রেম করতাম আর কি, গান বাজনা করতাম, টেবিল বাজিয়ে গান হতো। এটা রবীন্দ্রভারতী ঠাকুরদার ক্যান্টিনে, যারা শুনবেন হয়তো অনেকেই রিলেট করতে পারবেন, এটা খুব নিয়মিত ব্যাপার ছিল। আর মাঝে মাঝেই আমাদেরকে এই চলো সবাই, এবারে আমাকে যেতে বলতো, আমরা চলে যেতাম। কোনো একটা মিছিল টিছিল কিছু একটা, হ্যাঁ, কিছু কিছু হতো ক্যাম্পাসের ভেতরে, অমুক সেই মানছি না মানবো না, আমরাও বলতাম মানছি না মানবো না করে আমরা চলে আসতাম। কিন্তু ওটা ওই বাদল সরকারের মিছিল, নাটকের মিছিলের মতো আর কি, কাকাতুয়ার মাথায় ছুটি জিন্দাবাদ জিন্দাবাদ, খ্যাঁকশিয়ালি পালায় ছুটি জিন্দাবাদ জিন্দাবাদ, এরকম ওই ধরনের। আমরা বুঝতে পারতাম কিছু দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াগুলোর সাথে আমাদের যে খুব সম্পর্ক ছিল তা নয়, নিশ্চয়ই খুব গভীর কিছু হতো। আমি রাজনীতি করতাম না, আমি সেটা বলতে পারতাম না, কিন্তু আমরা আমাদেরকে ডাকা হতো, আমরা আমাদের প্রেমের সময় থেকে একটু সময় বাঁচিয়ে যেতাম। এবং আরেকটা যেটা আমরা করতাম সেটা হচ্ছে যে, আমরা যদি একটু জোড়াসাঁকো তো খুব ঐতিহাসিক জায়গা এবং তৎসঙ্গে খুব চমৎকার জায়গা, চুমুটুমু খাওয়ার জন্য, সেইটি করার সময় আমাদেরকে একটু সজাগ থাকতে হতো যে দাদা, ইউনিয়নের কোনো দাদা দিদি না দেখে না ফেলে। তার কারণ আমরা দেখেছিলাম যে ওই রকম কোনো ধরাটরা পড়লে ইউনিয়ন রুমে তাদের একটা সালিশি সভা বসতো আর কি, যে এই কি এগুলো হচ্ছে, হ্যাঁ, যে এই সব তো এখানে চলবে না। তাই আমাদের যখন
খুবই এই ধরনের অবস্থা হতো, তখন আমরা সেটাকে বাঁচিয়ে চলার চেষ্টা করতাম। আমি কোনোদিন ছাত্র রাজনীতি করিনি, আমি করিনি, আমার বাবা কোনোদিন, মানে আমার ফ্যামিলির জায়গা থেকে আমার বাবা মা এরা কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আমার জ্যাঠামশাই মেদিনীপুরে সিপিআইএম করতেন, এখনও করেন, কমিউনিস্ট পার্টি। মেদিনীপুরের যে গত পুরসভা ভোট, সেখানে উনি ভোটে দাঁড়িয়েও ছিলেন বিধাননগরের কেন্দ্র থেকে। ওয়ার্ডটা আমি এখন ভুলে গেছি। আমার বাবা কোনোদিন করেননি, আমিও কোনোদিন করিনি। আমার আরজি করের সময় যেটা কিভাবে বলি, মানে এর পরেও না, আরজি কর বা তার আগেও বেশ কিছু এরকম অবস্থা তৈরি হয়েছে, এরকম ইস্যু তৈরি হয়েছে, যেখানে একটা, আর আপনাকে মাথায় রাখতে হবে যে এই পোস্ট প্যান্ডেমিক, বিশেষ করে প্যান্ডেমিকের আগেও ছিল, সেটা হচ্ছে যে এর কাছ থেকে আমাকে একটা বাইট বের করতে হবে। এটার একটা তীব্র মানে ঢেউ আসা শুরু হলো। সমস্ত আর্টিস্ট, অ্যাক্টার্স, মানে যাদেরকে একটু লোকে চেনে, সকলের কাছে গিয়ে, পরে এগুলো নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রূপ হয়েছে, যে সবার কাছ থেকে একটা বাইট খুব দরকার হয়ে, এতগুলো নিউজ মিডিয়া সবই 24x7 হয়ে গেছে, মানে টিভি ডিবেট এই সেই কোনো কিছু দিয়ে হচ্ছে না, ভাইরাল জিনিসটা একটা নতুন এই হিসেবে উঠে আসছে। এটা তো একটা ভীষণ শুরু হলো, যে একটা ভাইরাল কালচার এলো, যে তুমি দিনের 70টা বাইট নাও, একটার মধ্যে যদি একটা ভাইরাল কোয়ালিটি থাকে, তাহলে সেটা দিয়ে আমার 5 দিন চলে যাবে। এবং সত্যি বলতে, যেহেতু আমি নিজে মূলধারার মিডিয়ায় কাজ করেছি, তাই আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে এক্ষেত্রে মানে সাংবাদিক নিরুপায়, মানে তাহলে একেবারেই, হ্যাঁ, তার চাকরি থাকবে না। আমাকে এরকম সাংবাদিক বন্ধু, যাদের কর্মসূত্রে, যাদের সাথে আলাপ, তারা এরকম ভাবে অসহায়ভাবেই বলেছে, কিছু করার নেই অনির্বাণদা, আমাদেরকে দোষ দিও না, কিন্তু এটা তো হয়তো ডেস্কের ডিসিশন বা মানে পলিসি কোম্পানির, সেটা আমরা বুঝতেও পারছিলাম। যাই হোক, আমি মানে লং স্টোরি শর্ট যদি বলি, তাহলে আমি আরজি কর যখন ঘটছে আর কি, ততদিনে মানে সেই নন্দীগ্রাম সিঙ্গুর দেখা, তারপরে এনআরসি সিএ, 2014 সালে বিজেপির সরকার আসে ভারতবর্ষে, এবং আইটি সেল, ট্রোল আর্মি, দেশের ধর্মনিরপেক্ষতার যে পরিচয়, তার উপর মানে মানে বারংবার আঘাত, ম্যাসিভ ঘৃণার চাষ, এসব দেখে 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 আমার ভেতরের যে রাজনীতি, সেটাও তো বদলাচ্ছিল। তা আমি ঠিক করেছিলাম যে আমি কখনো কোনো মানে রাজনৈতিক সংগ্রাম বা যে কোনো পরিচয়, অভিনেতা পরিচয়, শিল্পী পরিচয়, আমি পার্টিসিপেট করব না। এবারে এই সিদ্ধান্তটার পেছনে আসলে একটা হতাশাই কাজ করেছে, কারণ আমার মনে হয়েছিল যে আপনি মানে পৃথিবীর কথা ছাড়ুন, আপনার দেশে, আপনার পরিবেশেই আপনি যেটা পছন্দ করেন না, আপনি যেটা মনে করেন না যে এটা একটা আদর্শ সমাজ ব্যবস্থা, সেটা এত উচ্চতায়, এত ফোর্সে চলে গেছে, যে যদি খুব যৌক্তিকভাবে আপনি এটার সাথে লড়াই করতে চান, তাহলে এটা না পার্ট টাইম করে হবে না। আপনি দুটো মন্তব্য, দুটো কথা, একটা মিছিল, একটা এটাতে গিয়ে এটা করতে পারবেন না। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, আমি আবার ফিরে যাই 2007 থেকে এতে, এই কলকাতা শহরের রাজনীতিতে একটা নন কমিটাল চরিত্র আছে। সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গের মানে নন কমিটাল বলতে আপনি বলছেন যে এটা যতটা পুরো ডুব নয়, যতটা প্রদর্শন ততটা অনুশীলন নয়। আমি বলছি যে পারফরম্যান্স, ধরুন একজন খুবই সিরিয়াসলি চিন্তা করছেন যে এটা যা হচ্ছে অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কিন্তু সেই প্রতিবাদটা করা উচিত ভেবে তিনি কতদিন প্রতিবাদে থাকছেন বা রাদার থাকতে পারছেন। সকলের তো একটা প্রতিবাদ সারা বছর ধরে চালিয়ে যাওয়ার উপায় নেই। কিন্তু আমার মনে হয়েছিল যে একদম রাজনীতি হোল টাইমার না হয়ে আপনি এই লড়াইটা লড়তে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি যদি ফুল টাইম এটাতে না দেন, এটাতে নিজের জীবন নিয়োজিত না করে দেন, এবং একটা নন কমিটাল এন্ডে দাঁড়িয়ে জাস্ট কিছু মন্তব্য পাস করতে থাকেন, যদি সেটা কন্টিনিউয়াসলি করতে থাকেন, সেটা আসলে হাত শক্ত করে হচ্ছে যে ফোর্সটা আপনার সমাজটার এই চেহারা করেছে তাদের। এটা কেন বলছেন? যেখান থেকে 2007 সাল থেকে আজকের দিনে দাঁড়িয়ে এসে বুদ্ধিজীবী শব্দটা জনমানুষে গালাগাল হলো, বোঝাতে পারছি? মানে ধরুন, অনেক মানুষ ক্ষমতা বদল চাই দাবি করলেন,
কতজন করলেন? হয়তো 80 জন বা 100 জন বা 150 জন বা 200 জন। পরে ক্ষমতার সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকারের সঙ্গে কাজে লিপ্ত হলেন কজন? 10 জন, 15 জন, 25 জন। সেই সবাই তো নয়। কিন্তু বাকি 75 জনেরও অ্যাকাউন্টেবিলিটি তৈরি হলো। এই অ্যাকাউন্টেবিলিটি হতে 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 আজকে আমাদের ক্ষেত্রে থিয়েটার বা সিনেমার ক্ষেত্রে ধরুন 5 জন যারা নিজেরা মনে করেছেন, আমি তাদেরকে মানে সমালোচনা করতেই পারি একজন দূর থেকে দেখা নাগরিকের মতো, কিন্তু নিজেদের সিদ্ধান্তে করেছেন। মুশকিলটা হচ্ছে যে এটাকে এই জিনিসটাকে সমাজে ছড়িয়ে দেওয়া গেছে যে এরাও তো ওটাই, বাংলা সিনেমা করে, সেটিং আছে, ওদের কোনো অসুবিধা হবে না। থিয়েটার করে, ওই তো ওইটা জানছি। তাতে যে কি হয়, এবার ধরুন যখন নতুন সরকার ক্ষমতায় এসছে, একটা দীর্ঘদিনের একটা হেজিমনিকে সরিয়ে একটা নতুন সরকার ক্ষমতায় এসছে, নতুন সরকারকে নিয়ে তখন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, অবশ্যই কিছু মানুষের মানে একটা ক্ষোভও আছে, কিন্তু বেশি মানুষেরই উচ্ছ্বাস, কারণ তারাই সেই সরকারটাকে এনেছেন। এবারে ধরুন 15 বছর হয়ে গেছে, অ্যান্টি ইনকামবেন্সি হয়ে গেছে, ন্যাচারালি যে সরকার থাকবে তারই হবে, বামফ্রন্ট, তৃণমূল, বিজেপি বলে কোনো কথা নয়। এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে এই শিল্পক্ষেত্রটাতে এক ধরনের এটা এসে পড়ছে। তাতে করে যেটা হয় যে যতবার এই আধা কমিটাল, নন কমিটাল, এই মন্তব্যের পলিটিক্সটাতে আমাদের ক্ষেত্র থেকে মানুষজন পার্টিসিপেট করেন, ততবার সেটা আসলে এফেক্ট করে উল্টো। বুঝতে পেরেছেন? মানে দেখবেন আপনি এখন একটা এরকম রেশিও ভাগ করতে পারবেন যে মানে 60-70% মানুষজন কোনো একটা পলিটিক্যাল ইভেন্ট হলে আর্টিস্টদের গালাগালিই দেয়। মানে এমনও আর সময় নেই যে এটা 50-50। এবং ক্ষোভটা যেটা হয়তো সরকারের দিকে যাওয়া উচিত ছিল, ক্ষোভটা যায় হচ্ছে অমুক কেন চুপ করে না, আছে। এটা কিন্তু অটোমেটিক্যালি যায় না, এটা নিয়ে যাওয়া হয়। ওই কারণেই আমি আপনাকে বলছি যে এই সবগুলোই হচ্ছে, আমার পরবর্তীকালে মনে হয়েছে যে সবগুলোই হচ্ছে রিয়েল পলিটিক্স থেকে বাইপাস করা। আমার মনে হয়েছিল আমি এই মেকানিজমটার থেকে নিজেকে সরিয়ে নেবো। আমি তো মেকানিজম বন্ধ করার কেউ নই, আমার অত ক্ষমতা নেই। আমি অ্যাটলিস্ট নিজেকে সরিয়ে নেব যে বাবা, আজকে যদি তোমার মনে হয় যে আজকে আমাদের সমাজে, বৃহত্তর সমাজে নারীদের, মানে আমার বাড়ি থেকে শুরু করে বৃহত্তর সমাজে নারীদের যে সমস্ত অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়, প্রথম কথা স্বীকার করে নিতে হবে ভারতবর্ষ মেল সেন্ট্রিক কান্ট্রি, পুরুষকার এই দেশটা একটা পুরুষ মেল, এখন যে শব্দগুলো এসছে মানে সভিনিজম, মিসোজিনি, আমি যদি সেসব ছেড়েও দিই তাহলে একটা পুরুষকার দিয়ে চলে, আমি পুরুষ, মহিলারা নিচে। এইটার সাথে তো মূল লড়াই, তাই না? এখন আরেকটা মুশকিল হচ্ছে যে হোয়াট অ্যাবাউট ইট, যে না মানে এখন যে ধর্ষণটা হয়েছে এক্ষুনি সেটার প্রতিবাদে তুমি গর্জে উঠবে না, তুমি এখন হঠাৎ করে একটা হোলিস্টিক চেহারায় চলে যাবে, তাহলে তুমি এসকেপিস্ট, তাহলে তুমি অনেকগুলো, তুমি তখন প্রতিবাদ করেছিলে, হোয়াট অ্যাবাউট ইট, হ্যাঁ, এখন তাহলে তুমি প্রতিবাদ করছো না। এই পুরো জিনিসটা থেকে মানে দূরে থাকার জন্যে এতে কিন্তু ওই যে বললাম যে কলকাতা শহরের রাজনীতির যেরকম একটা নন কমিটাল দিক আছে সর্বক্ষেত্রে, সেই কারণে পশ্চিমবঙ্গের আমি মনে করি রাজনৈতিক পালাবদল সবসময় কিন্তু গ্রাম থেকেই হয়েছে। আমি যদি 1977 সালের, আমার জন্মের বহু আগে, কিন্তু বামফ্রন্টের আশা গ্রামীণ পশ্চিমবাংলার প্রভূত ভোটে, এবং মমতা ব্যানার্জির তো অবশ্যই, পাটিগণিত দিয়ে দেখলেও 294টা আসনের বেশিরভাগ তো গ্রামাঞ্চল। হ্যাঁ, শহরের এরকম একটা নন কমিটাল রাজনীতি আছে। তার সাথে আপনাকে ভাবতে হবে যে 2007-2007 সম্ভবত ফেসবুক এলো, অর্কুট থেকে ফেসবুক এলো, বা 2006 বা 2007 এক্সপ্লোড করলো 10-11-তে এসে। 10-11-তে এসে মানুষ ব্যবহার করা শুরু করলেন। 14-তে বিজেপি সরকার ক্ষমতায় এলো, এবং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ দিস রেজিম অফ মানে বিজেপি, নরেন্দ্র মোদী, আমি বলছি তার আগে থেকেও, মানে সেকেন্ড ইউপিএ চলাকালীন যখন মোদী আসবেন আর কি, ওটা বলা যায় মোটামুটি ওই দিল্লির যে নির্ভয়া কাণ্ডটা ওই সময় থেকে বলা যায়, ওইখান থেকে বলা যেতে পারে যে তখন থেকে আপনি সোশ্যাল মিডিয়াটাকে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের রাজনৈতিক জায়গা থেকে বিচার করলে একটা এলেবেলে জিনিস হিসেবে দেখতে পারবেন না। এটা একটা বিরাট জিনিস। এইবারে এইটাকে না আমি খুবই বোঝার চেষ্টা করছিলাম। আমি নিজে সক্রিয়ভাবে কখনো ফেসবুক করিনি, এখনো করি না, ইনস্টাগ্রাম করিনি, কিন্তু এরকম তো ব্যাপার নয় আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম নেই মানে আপনি সোশ্যাল মিডিয়া ডোমেনের বাইরে আছে, তা তো নয়। সবটাই বুঝতে পারতাম এবং বোঝার চেষ্টা করতাম যে এই জিনিসটা আমাদের সামাজিকতা, আমাদের রাজনীতি, আমাদের কাজ, আমাদের চিন্তা ভাবনা, এই সব কিছুকেই বদলাচ্ছে, অনবরত বদলাচ্ছে।
এই কারণে আমি যখনই বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনা করতাম বা কোনো একটা কোথাও আলোচনার পরিসর হতো, আমি সবসময় বলতাম যে মানে দেখুন, আমরা সবসময় কি হয়, ইতিহাস থেকে বোঝার চেষ্টা করি। যে আজকে একটা ঘটনা হচ্ছে, বুঝতে পারছি না, ইতিহাস থেকে আপনি একটা ফ্যাসিজম ডিসকাস করতে যাবেন, আপনাকে মুসোলিনি, হিটলারের কথা আনতেই হবে, আপনি ইতিহাস থেকে নিয়ে আসছেন। সবসময় আমার মনে হতো যে দিস ইজ সামথিং নিউ। এই যে মানে টেক মনস্টাররা যেটা এনেছে পৃথিবীতে, হ্যাঁ, আমেরিকা থেকে যে জিনিসগুলো বেরিয়েছে, তাতে পৃথিবী ক্রমাগত বদলে বদলে যাচ্ছে এবং সেটা থেকে আমরা বাইরে নই। না না, এটা তো ফেসবুক তো এই নয়, ব্যাপারটা তো সেরকম নয়, বরং এখন তো আরও বাক স্বাধীনতা বেড়েছে, বরঞ্চ সমাজে অনেকগুলো অপরাধ হতো যেগুলো জানা যেত না, সেখান থেকে জানা যাচ্ছে। ইটস ফাইন, আমি বলছি না যে শুধুই কনস, প্রোজ কনস দুটোই আছে, একটা তো নিক্তিতে মেপে দেখতে হবে। তাহলে যে পিঙ্ক রিভলিউশন থেকে শুরু করে, তাহলে আমাকে তো একটু বিচার করে দেখতে হবে যে সোশ্যাল মিডিয়া যেখানে যেখানে যে 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 অভ্যুত্থানগুলো ঘটিয়েছে, সেখানে তার পরের সমাজটার অবস্থাটা কি। আপনি অভ্যুত্থান করলেন, তার পরের সমাজটার চেহারাটা কি হলো। আরজি কর মুভমেন্ট যখন হয়েছিল, এটাই হচ্ছে মুশকিল, সেটা হচ্ছে যে এই ধরনের নন কমিটাল বা টেম্পোরাল রাজনীতি, সেটা হচ্ছে আমি আমার বাড়িতে বসেছিলাম, আমি একটি কথা বলিনি, আমি কিন্তু না এই মুভমেন্টটা ঠিক হচ্ছে না, এই মুভমেন্টটার রাজনীতিতে গণ্ডগোল আছে, বা এটা কিন্তু 2 মাস বাদে একটা ট্রেন্ডে গিয়ে পরিণত হবে, এসব কিন্তু কিচ্ছু বলিনি। কারণ আমারই বাড়ির মানুষ মধুরিমা আরজি কর মুভমেন্টে কমপ্লিটলি সব রকমভাবে ইনভলভ ছিলেন, কাকিমা ইনভলভ ছিলেন, আমার কিন্তু তাদের সঙ্গে রেগুলার কথাবার্তা হতো। আমি কোনোদিন একটা শহর জোড়া মুভমেন্ট হচ্ছে যেটার দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছে যাচ্ছে, একটা কোনো কটু মন্তব্য সেটা নিয়ে কোথাও করিনি, কোনো কথাই বলিনি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে তুমি চুপ করে থাকতে পারো না, তোমাকে বলতে হবে এবং এটার সপক্ষেই বলতে হবে। আমি মনে করছি যারা এই কথাটা আমাকে মুভমেন্ট চলাকালীন, মুভমেন্টের যারা শরিকরা এই কথা বলেছেন, তারা এই রাজনীতিটা নিচ্ছেন যাদের বিরুদ্ধে লড়ছেন তাদের থেকেই। আচ্ছা, চুপ করার আপনার যদি আপনি যার এগেনস্টে লড়ছেন, আপনার তার সাথে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি? ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হচ্ছে যে যেটা চলছে সেটা চলবে না তো বটেই, অল্টারনেটিভটা কি সেটা তো আমাকে বলতে হবে এসে। আমি ইম্পর্টেন্ট লোক নই, আমি একটা কথা বললাম কি বললাম না ছেড়ে দিন, কিন্তু ধরুন বৃহত্তর সমাজের কাছে আপনাকে তো একটা ছবি দেখাতে হবে যে আমরা চাই এইটা হয়ে যাক। এমন নয় আরজি করের রাত দখল থেকে সেই ধরনের দাবি দাবা উঠে আসেনি। আমার পয়েন্ট হচ্ছে আপনি কতক্ষণ ওই জমিটাতে দাঁড়িয়ে থাকতে পারবেন। ভারতবর্ষ রাজনৈতিকভাবে এমন একটা দেশ, বিশেষ করে এখন তো তথ্য আসছে যে ইলেকটোরাল অটোক্রেসি বলা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আছে, এই দেশটার দিকে যদি আপনি সততা নিয়ে তাকান, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এখানে যদি আপনি কোনো কিছুর এগেনস্টে লড়তে যান, এখানে যদি আপনি একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিতে চান, তাহলে আপনার সকালবেলা ঘুম থেকে ওঠে রাত্রেবেলা শুতে যাওয়া পর্যন্ত এই কাজটিই করতে হবে। আপনি বলতে পারেন না, ইতিহাসে কিন্তু দেখা গেছে যে সে তো অনেকে অনেক কিছু করেছেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায় চাকরি করে থিয়েটার করেছেন, আমরা তো করিনি, আমরা তো সর্বক্ষণের থিয়েটার করেছি। আমাদেরকে অনেকেই এরকম আছে যারা শিখিয়েছেন যে সর্বক্ষণের থিয়েটার কর্মী হতে পারে। এবার অরুণ মুখোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত চাকরি করে বা স্টুডেন্ট পড়িয়ে থিয়েটার করেছেন, যথেষ্ট দারুণ থিয়েটার করেছেন। আমাদের মনে হয়েছে না আরও বেশি সময় লাগবে, আমাদের মনে হয়েছে থিয়েটারকে আরও বড় করতে হবে, আরও বেশি কমিটেড হতে হবে, তাই জন্য আমরা করেছি। এটা তো উনি ওইটা করেছিলেন না, তখন তো এইভাবে হচ্ছিল, এখন তাহলে কেন এইভাবে হচ্ছে না? হবে না, কারণ পৃথিবীটা বদলে যাচ্ছে। তো এটা আমার খুব সচেতন একটা সিদ্ধান্ত ছিল যে আমি এইটাতে অংশগ্রহণ করব না। কিন্তু পরবর্তীকালে সিনেমা সিরিজের প্রমোশন করতে গিয়ে কথা বলতে হয়েছে, এও করতে হয়েছে। এমনকি আমি এটাও বলেছিলাম যে মূলধারার যে সমাজ মাধ্যম, তাদেরকে এই কথাও বলেছিলাম যে আপনারা এক্সপোজ করছেন না কেন, যে আপনারা যেটা করছেন এটার পেছনে শুধুমাত্র একটা আপনারা যে খুব সমাজ সচেতন এবং সমাজটাকে বদলে দেওয়ার উদ্দেশ্যে এই খবরটা তো করছেন তা তো নয়, এটাতে তো একটা অর্থকরী ব্যাপারও আছে, তাই না? সেটা একবার সমাজে গিয়ে স্বীকার করুন না। আপনি আমাকে ডাকছেন যে তোমাকে 10টা লোকে চেনে,
আপনি আমাকে ডেকে আমার অ্যাকাউন্টেবিলিটি জিজ্ঞেস করছেন, কেন আপনি বাড়িতে বসেছিলেন, সমাজে আপনাকে নিয়ে ক্ষোভ আছে, আপনি এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে আপনার অর্থকরী সমস্ত ব্যবস্থাটা ওপেন রেখেছেন, আপনি অ্যাকাউন্টেবল হবেন না কেন? এবার এই কথাগুলো যখন বলেছি তখন তারা সেগুলো কেটে ফেলে দিয়েছেন। তাদের কোম্পানি, তাদের কাগজ, তাদের চ্যানেল, তারা ফেলে দিতেই পারে। কিন্তু যারা যখনই ডাকেন তখনই ওইটাতে বসতে হবে এবং ওই প্রশ্নের সম্মুখীনও হতে হবে। পরবর্তীকালে যখন বলা হবে যে না, আমি এই প্রশ্নের সম্মুখীন হব না, বা আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব না, বা আমি মিডিয়ার সাথে কথাই বলবো না, তখন বলা হবে যে অহংকারী, অদ্ভুত, কোনো সমীহ নেই, সম্মান নেই। এইটা আমি বুঝতে পারি না। তো আমি এই সবগুলো নিয়ে কলকাতার একটা রাজনৈতিক চরিত্র মোটামুটি আমার চোখের সামনে স্পষ্ট হয়েছে। শুধু যে কলকাতাতে যা সমস্ত রাজনীতিগত মিছিল, মিটিং ইত্যাদি হয়েছে সেগুলো নিয়ে নয়, আমি আমার ক্ষেত্র থেকে বলতে পারি যে আমার ক্ষেত্র যেভাবে চলে, যেভাবে কথা বলা হয়, সেটা হচ্ছে যে দেখুন, সত্যে সবার অসুবিধে আছে। আমি বলছি না কালকে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা গ্লিটস অ্যান্ড গ্ল্যামার, একটা কি বলবো, একটা স্ক্যান্ডাল ইনক্লাইন্ড ইন্ডাস্ট্রি, এখানে মশাই ওসব হবে, মানে হঠাৎ করে ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বেলুড় মঠের মতো হবে না। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে তা সত্ত্বেও সত্যে সবার আপত্তি আছে, কিন্তু একটা বেসিক ক্ল্যারিটি কথার মধ্যে থাকলে যদি এত অসুবিধে হয়, তাহলে সেই অসুবিধে, তার থেকে ভালো ব্যাপার হচ্ছে যে চুপ করে বসে থাকা বাড়িতে। আচ্ছা, রাজনীতি নিয়ে আমরা অনেকটা কথা বললাম, রাজনীতিতে আমরা আবারও ফেরত আসবো, তার কারণ কোনো জিনিসটাই অরাজনৈতিক নয়। কিন্তু আপনি থিয়েটারের কথা বললেন, আপনারা সর্বক্ষণ থিয়েটার করছিলেন। এর আগের যাদের আমরা বাংলা থিয়েটারের মহিরুহ বলি, তারা অনেকেই সর্বক্ষণ থিয়েটার করেননি, তা সত্ত্বেও চমৎকার থিয়েটার করেছেন। এবার থিয়েটারের প্রসঙ্গে বলি যে আপনার কিন্তু দুরকম অনুরাগী আছে। মানে একরকম অনুরাগী হচ্ছে আপনাকে সিনেমায় দেখেছে, আপনাকে ওয়েব সিরিজে দেখেছে, সেখান থেকে পছন্দ করে। আরেক রকম অনুরাগী আছে যারা আগে থেকেই আপনাকে থিয়েটারে পছন্দ করছিল, পরবর্তীকালে আপনি সিনেমায় এসেছেন। এমনকি এরকমও আছে, আমারই এক ঘনিষ্ঠ বন্ধু আছে যে আমাকে এখনও বলে যে আমার কিন্তু অনির্বাণের সিনেমার অভিনয় তত ভালো লাগে না, আমার অনির্বাণকে নাটকে দেখতে বেশি ভালো লাগে। তো সেই ধরনের মানুষদের একটা ক্ষোভই বলবো আমি, কারণ একাধিক মানুষ আমায় কথাটা বলেছেন। সেটা হচ্ছে যে আপনি বড় পর্দায় কেন এখন নেই, সেটার মোটামুটি 2-4 করে, তার উপর গত 1-1.5 বছরে আপনি বিভিন্ন সময় মিডিয়ায় যা বলেছেন, অন্য নানা পক্ষ যা বলেছে, তা থেকে লোকে একটা মোটামুটি ধারণা করে নিয়েছে যে অনির্বাণকে এই কারণে দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি নাটক আর কেন করেন না, এটা নিয়ে আপনার যারা অনুরাগী তাদের কাছে কিন্তু খুব পরিষ্কার ধারণা নেই, এটা আমি অন্তত যা বুঝতে পেরেছি। এবং তারা অনেকেই খুব মানে শুধু অনুরাগী বা কেন, আপনাকে খুব স্নেহ করেন, নাটকের জগতের একজন লোক, তার নাম আমি বলবো না, তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে অনির্বাণের নাটক না করার সিদ্ধান্তটা আমি এখনও মানতে পারি না, এতদিন হয়ে গেল। তার কারণ হচ্ছে যে অনির্বাণের বোঝা উচিত ছিল যে অনির্বাণের যদি নাটককে দরকার নাও থাকে, বাংলা নাটকের এই মুহূর্তে অনির্বাণকে দরকার ছিল না। আমি এই কথাটা বিশ্বাস করি না, এইটাই আমার পয়েন্ট। আমি নাটক করি না, এবং কেন আমি সেটা খুব আমি আর ব্যোমকেশ করছি না বলে কোনো ভিডিও করিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে ব্যোমকেশের একটা খুব স্টেডি দর্শক তৈরি হয়েছিল, অ্যাকর্ডিং টু হইচই রিপোর্ট, যে একটা স্টেডি দর্শক তৈরি হয়েছিল, ব্যোমকেশ বেরোলেই সেই মানুষেরা দেখতেন। তো কোথাও আমি যে ব্যোমকেশ ডিসকন্টিনিউ করতে চাইছি একজন অভিনেতা হিসেবে, এটা জানানোর আমার একটা দায় ছিল, কারণ ব্যোমকেশের একটা ডেডিকেটেড অডিয়েন্স আছে। থিয়েটারেও যে আমার ডেডিকেটেড অডিয়েন্স নেই তা নয়, কিন্তু একটা ব্যোমকেশের থেকে থিয়েটার অনেক বড় জিনিস, বুঝেছেন, বিরাট, মানে এত বড়, অকল্পনীয় বড়, সমুদ্রের মতো বড়। সেখানে আমি একটা 15 বছরের থিয়েটার করেছি, 5-7 বছর নাম করেছি, আমি তাহলে এবার থিয়েটারটা ছাড়বো, মানুষকে তো জানাতে হবে রে, এইটা আমার কখনো মনে হয়নি। আমি মনেই করি না যে, এই কারণেই আমি জানাইনি। দেখুন, আমি যদি আপনাদের অনুষ্ঠানেই বলি, আগে কোথাও বলেছি কিনা জানি না, আমার কিছু লেখাপত্রে হয়তো আছে, আমি থিয়েটার থেকে সরে এলাম। এবারে সেটা চিরকালের জন্য সরে এসেছি এমন তো নয়, আমার থিয়েটারে অসম্ভব ক্লান্তি এবং হতাশা আসছিল। তার কারণ আমি থিয়েটার নিয়ে পড়াশুনো করে, উহিনী করে, মিনার্ভা রেপার্টরি করে, তারপরে ফ্রিল্যান্স থিয়েটার করে, এটা মানে আমাদের হাতিবাগান সংগ্রাম তৈরি করে, বরাবরই যেটা করতে চেয়েছিলাম থিয়েটার নিয়ে, যে থিয়েটার একটা কমিউনিটি হবে, মানে গোটা থিয়েটার ফ্র্যাটার্নিটিটা নিয়ে একটা কমিউনিটি বলছি না, অ্যাটলিস্ট হ্যাঁ একটা 20, একটা 25, অন্তত যে নাটকগুলো আমি করছি পার্টিকুলার কিছু। এখন অনেকে আমাকে বলে যে আমি খুব উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আমার উচ্চাকাঙ্ক্ষাগুলোর মধ্যে
মানে বিরাট কোনো দাবি নেই। সেটা হচ্ছে যে আমরা দিনে 3 ঘন্টা, সপ্তাহে 4 দিন এসে 3 ঘন্টা করে থিয়েটার করব, কিন্তু সেই 3 ঘন্টার মধ্যে যেন কোনো ফাঁকি, চুরি বা এই সপ্তাহে 3টে দিন বা 4টে দিনের মধ্যে এগুলো যেন না থাকে, এবং সর্বক্ষণ যেন একটা চর্চার মধ্যে দিয়ে আমরা চলতে পারি। আচ্ছা, একটু যদি বুঝিয়ে বলেন আমার জন্য, দর্শকদের জন্য, যে ফাঁকি বলতে কি বোঝাচ্ছেন আপনি? ফাঁকি বলতে যেটা বোঝাচ্ছি প্রতীক, সেটা হচ্ছে যে ধরুন আপনি যে এই কাজটা করতে এসেছেন, এই প্রশ্নটা আমাকে ছোটবেলায় বড়রা খুব করতো, কেন থিয়েটার করতে এসেছো? এই প্রশ্নটাকে আমি কোনোদিন কোনো গুরুত্ব দিইনি, কিন্তু এই প্রশ্নটার একটা মূল্য আছে। ধরুন আপনি এত কিছুর মধ্যে, এত সুযোগের মধ্যে আপনি থিয়েটার করতে এসেছেন, তার একটা কারণ আপনার নিজের কাছে নিজেকে মানে বুঝিয়ে দিতে হবে, জবাব দিতে হবে। যেমন আমি এই প্রশ্নটার মূলত উত্তর দিতাম যে আমার অসম্ভব ভালো লাগে। আমি একটা থিয়েটারের রিহার্সাল রুমে ঢুকলে, 15 জন থাকলে একটা জিনিস সেখানে তৈরি হচ্ছে, আমার পাগলের মতো ভালো লাগে। আমার এই বক্তব্য আছে, এই দেশকে এখানে নিয়ে যেতে হবে, ওখানে নিয়ে যেতে হবে, এরকম কোনো বক্তব্য ছিল না। আমার প্রচণ্ড আনন্দ হয়, এইটুকু আমার কাছে ছিল, এবং সেই কারণেই আমার আনন্দটা যখন নিঃশেষিত হয়ে এলো, আমি সরে এলাম। ফাঁকি হচ্ছে এই কারণটার পেছনে না দৌড়ানো। একটা হচ্ছে যে করছি থিয়েটার করা ভালো কাজ, সমাজে যারা থিয়েটার করে, আর কেউ না হোক থিয়েটারের লোকেরা তাদেরকে একটু সম্মানের চোখে দেখে, এরকম একটা কিছু হতে পারে, যে এক ধরনের একটা ভ্যালিডেশন। আর একটা হচ্ছে থিয়েটার করে যদি একটু ভালো অভিনয় শিখতে পারি, সবাই বলে থিয়েটারে শেখা যায়, তাহলে সিনেমা সিরিয়ালে এই অনির্বাণদা এই তারা যেভাবে সুযোগ টুযোগ পায়, সেভাবে যদি একটা জায়গা পেয়ে যাই, তাহলে জীবনটা চলে যাবে। যাই হোক, তুমি যদি ওই থিয়েটারকে ওই আগে সব হতো না সোপান করে, আসলে যাই হোক নিজের কাছে একটা প্রপার মানে যুক্তি থাকতে হবে যে আমি এই কারণে করছি, নাম্বার 1। আসলে সেটা যদি থাকে, তাহলে তোমাকে ওই যে আবার বলছি যে কমিটমেন্ট পুরোটাই এটাতে দিতে হবে। তুমি যদি 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা রিহার্সালে 4 ঘন্টা মোবাইল না দেখে যদি থাকতে পারছো না, তার মানে তুমি পারবে না, তুমি পৃথিবীর কিছুতেই কমিট করতে পারবে না। তুমি যদি সত্যি এটা থেকে বিরত না থাকো, তুমি যদি এটা অন্য রকমের চর্চা, তো থিয়েটার তো অন্য রকমের চর্চা, সেই অন্য রকমের চর্চাটা এসে তার রীতি বা নীতিগুলো তুমি যদি ফলো না করো, তাহলে তুমি এটা করতে পারবে না। পৃথিবীতে কাউকে দেখেছেন, ধরুন আপনি ডাক্তার হবেন, আপনি হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে বিকেল নাগাদ তোমার একটু সর্দি হবে, এটা তো নয়। আপনাকে পার্টিকুলার একটা পড়াশুনো, পার্টিকুলার কিছু চর্চা, আপনাকে ওই কাটতে হবে, সেই কাটতে হবে। আপনি যদি কালকে স্কাল্পটার হতে যান, আপনি যদি কালকে চাষ করতে যান, আপনাকে তো 4টে জিনিস জানতে হবে। কেন মনে হচ্ছে একমাত্র থিয়েটারে এসেই আমি জাস্ট সেন্স আছে আমার, সেন্স দিয়ে কবে মানে কি করে এত থিয়েটার পৃথিবীতে বছর বছর ধরে হলো? সেন্স থাকতে পারে, একটা বেসিক ইনগ্রেডিয়েন্ট হিসেবে লাগতে পারে, তারপর তাতে আর কিছু লাগে না। আমি যেটা পেয়েছি, আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে যে আর একটা যেটা হচ্ছিল, সেটা হচ্ছে আমরা তো অনেকেই কয়েকজন ভাড়াটে অভিনেতা হিসেবে কাজ করছিলাম, ঠিক আছে, সে করছি, নাটকগুলো হিট হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, আর না মানে 2-1টা ক্ষেত্র ছাড়া, মানে ধরুন 2015 সালে আমি একটা নাটক করেছিলাম, তাতে 2015 সালে একজন কোরাসে যেভাবে মুভমেন্ট করতো, যেভাবে কথাটা বলতো, 2023 সালেও সে কথাটা সেভাবে বলছে। এটা থেকে আমি ভয় পেয়ে গেছিলাম। সময়ের কোনো গ্রোথ নেই, কোনো গ্রোথ নেই। আমি এরকম 2-1জনকে ডেকে জিজ্ঞাসাও করেছি যে 6 বছরে একবারও মনে হলো না যে এই কথাটা একটু অন্যরকম ভাবে বলি? এবং আমি এটা শিল্পীর কথা বলছেন, শিল্পী নিজেকে পুনরাবৃত্ত করে যাচ্ছে। হ্যাঁ, আমি যাদের সাথে অভিনয় করছি, 6 বছরে একবারও মনে হলো না। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, তখন তারা বলেছে যে না, আসলে যদি ভুল হয়ে যায়, হয় কুণ্ঠা নয় ভয়। আমি এরকম পরিচালকদের সাথেও কাজ করেছি যারা অসম্ভব বকাবকি করেছেন, অপমান করেছেন। মানে 25 জন আছে দলে, ডেকে নিয়ে এসছেন বাইরে থেকে 3 জন মূল অভিনেতাকে। এই 25 জন দলে 25 বছর থাকবেন, সেরকম কোনো মানে টিকা বড়ি ফড়ি খেয়ে 2500 বছরও থাকতে পারেন, তারা ওই একই রকম থাকবেন। এবারে না, হয়তো ওটা আমার দল, আমাদের দল নয়, আমি ওখানে পরিচালক নই, সব ঠিক আছে, কিন্তু এটা দিনের পর দিন দেখতে থাকা আমাকে খুবই ক্লান্ত করে দিয়েছিল। যে এইটা আমি মানে দেখুন,
আমি একটা নাটকে অভিনয় করেছি, আমার নাম হয়েছে, লোকে বলেছে অনির্বাণ বাংলা থিয়েটারের স্টার, এই কোনো কথা শুনতেই আমার খারাপ লাগেনি। কিন্তু ধরুন এটা তো মুহূর্ত, লোকে বললো ভালো লাগলো, 4 জন সেলফি তুললো ভালো লাগলো, তারপরে তো আমি বাড়িতে এসে আমার কোর যে চর্চা বা কোর যে ইন্টেনশন সেটার দিকে একবার দৃষ্টিপাত করব। তখন আমার মনে হয়েছে যে এটা উল্টো রাস্তায় এত দূর চলে গেছে যে আমি আর এই গাড়িটাতে চেপে থাকতে পারছি না, আমার খুব অস্বস্তি বা অসুবিধে হচ্ছে, এক্সপ্লোরও তো করা যাচ্ছে না। আমরা থিয়েটার করতে কেন এসেছিলাম? আমরা থিয়েটার করতে এসেছিলাম যে আমাদের সব নানান আইডিয়া ছিল, আমি এগুলো আমার সব সহকর্মীদের বলেও ছিলাম, কিন্তু সেগুলো করা, এই যে দেখুন যে করা যায় না, বুঝতে পেরেছেন? ধরুন আমি এরকম বলেছিলাম যে আচ্ছা এই দুটো রোল তো আমরা করি, আমরা একদিন সুইচ করে নিই, তুমি ওই রোলটা আমি এই রোলটা, বা আমি একটা ওই ছোট রোলে চলে যাই, ওই অভিনেতাটি এই বড় রোলে চলে যায়। পৃথিবীর অনেক রেপার্টরি কোম্পানি এভাবে করে। রাদার আমরা এটা শিখেছিলাম এই এনএসডি রংমন্ডল বলে একটা রেপার্টরি এখনও আছে, তারা একসময় দুর্দান্ত দারুণ দারুণ মঞ্চস্থ করতেন, নাটক মঞ্চস্থ করতেন। তো সেখানে আমরা এটা দেখতাম যে ধরুন তারতুফ হচ্ছে, আর তাতে একটা খুব মানে ইনসিগনিফিকেন্ট বলবো না, কিন্তু একটা ছোট হয়তো শরবত বয়ে আনার রোল আছে। দুপুরের শোতে যিনি তারতুফ করলেন, তিনি বিকেলের শোতেই শরবত বয়ে আনার রোলটা করছেন, আর শরবত বয়ে আনার রোলটা যিনি করছেন তিনি তারতুফ করলেন। এবারে কেন এটা করা? কারণ প্রতিটি অভিনেতাকে ইকুয়ালি তৈরি করা। যে কালকে যে মাইকেল ক্যাসিও করছে সে ইয়াগো করে দেবে, কালকে যে ওথেলো করছে সে একটা ছোট এ রোল করে দেবে, কালকে যে রড্রিগো করছে সে ওথেলো রড্রিগো করে দেবে, রড্রিগো ওথেলো করে দেবে, বুঝেছেন? কারুবাসনায় রোল রিভার্স হয়ে যাবে, অন্য একটা রোলে কেউ চলে যাবে। এই যে এখান থেকে তৈরি হয়েছিল রেপার্টরি, এবার এগুলো কোনোদিন আর হলো না। তার কারণ আমাদের নানাবিধ ভয়, বুঝতে পেরেছেন? খ্যাতি আপনার মধ্যে, খ্যাতি আপনার এক্সপেরিমেন্টের দরজাটা বন্ধ করে দেয়। মানে এটা করলে যদি পাবলিক না নেয়, এবার মুশকিলটা হচ্ছে যে করে তো দেখা হচ্ছে না। এই একটা আমি কাজই করতে এসেছিলাম, বা রাদার আমি এসেছিলাম এই ভেবে বলবো না, আমাকে যারা যারা শিখিয়েছিল, বুঝতে পেরেছেন, তারা এগুলোই আমাকে শেখালো। আমার কোনো উপায় নেই, আমি একটা মাটির তাল হয়েই এসেছিলাম, বিশেষ কিছু জানি না, বুঝি না, প্রায় কিছুই পড়িনি, শরৎ রচনা সমগ্রতে 2-3টি গল্প ছাড়া, সেভাবেই এসেছিলাম। আমাকে যারা শেখালেন তারা এই সব কথা বলেই শেখালেন যে এটার কাজ করা মানে হচ্ছে ভাঙা, যে স্থায়ী ধারণাটা সেটাকে ভাঙা, সেটাকে করতে, তার মানে একটা আটি আঁতেল কঠিন মার্কা জিনিস করা নয়, সেটার মধ্যে তুমি বিনোদনই দেবে, কিন্তু তোমাকে সর্বক্ষণ ভাঙতে ভাঙতে যেতে হবে। স্তানিস্লাভস্কির কথা বোধ হয়, আর্টিস্ট বা অ্যাক্টর কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, সে হয় এগোচ্ছে নয় পিছিয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকে গুরুজনেরা শিখিয়েছেন। এবার এগুলো শেখাতে এখন এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখছি, সে তো আমাদের স্কুলের মাস্টারমশাইরাও শেখালেন যে ভারত তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মানে আমি তো পড়েছি, আমি সৌরভ, বুলবুল, অ্যান্টনি ডিকোস্টা, আমরা সব, বাদল মুর্মু, মানে আমি যে স্কুলে পড়েছি সেখানে সাঁওতাল সমাজ থেকে, খ্রিশ্চান সমাজ থেকে, মুসলমান সমাজ থেকে, হিন্দু ভদ্রবিত্ত সমাজ থেকে, এরকম একটা স্কুলে আমি পড়েছি। আমার সামনে যে সমস্ত মাস্টাররা আমাদেরকে পড়িয়েছেন তারা এটাকে এনকারেজ করে গেছেন এবং এই সবই পড়িয়েছেন। আমি তো বারবারই বলি যে আমার এক একজন মাস্টারমশাইকে আমার জোকার মনে হয় এখন। মানে কয়েকজন হয়তো নেই পৃথিবীতে, কয়েকজন আছেন, তো কেউ আমাদেরকে তো, এটা আমি বারবার অনেক ইন্টারভিউতেই বলেছি যে আমাদের কেউ ইন্ধনও দেননি যে শোন এগুলো শেখাচ্ছি, শিখে নে, পরে ভুলে যাস, কারণ দেশটা বদলে যাবে। থিয়েটারের যারা মাস্টারমশাই তারাও এগুলো বলেনি। তারা ভেবেছে সমাজটা বোধহয় আধুনিকতর দিকে যাবে, সমাজটা বোধহয় এক্সপেরিমেন্টের দিকে যাবে, সমাজটা বোধহয় আরও কি বলবে, অনুবীক্ষণ দিয়ে মানুষের মনের আরও গভীরে গিয়ে বিষয় তুলে আনবে নাটকের জন্য, সিনেমার জন্য। আমরা কি করে জানবো? এখন ব্যাপারটা হচ্ছে আমরা মুরগি মতো হয়ে গেছি, বোকা হয়ে গেছি। এখন আমার তো মনে হয় যে সেই বোকামোটা বই নিয়ে চলতে হবে। নমস্কার, আপনারা অনেকে নাগরিক.নেটের নিয়মিত পাঠক, অনেকে নতুন পাঠক। এই ইউটিউব চ্যানেলের আপনারা সদ্য দর্শক হয়েছেন। আপনারা সকলে জানেন নাগরিক.নেট 2021-এর 26শে জানুয়ারি থেকে পথ চলা শুরু করেছে। আমরা একটা স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীনতার কিছু মূল্য দিতে হয়। সেই মূল্য আমরা কোনো রকম ব্যবসায়িক সংস্থার থেকে নিই না, কোনো রাজনৈতিক দলের থেকে নিই না, কোনো কর্পোরেটের থেকে নিই না। আমাদের বাঁচিয়ে রেখেছেন আপনারা। সেই মতো আপনাদের কাছে আবারও আবেদন করছি,
এই ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের আর্থিকভাবে সাহায্য করুন। নিজের নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। আচ্ছা, এই যে আপনি থিয়েটারে বদলে বদলে নেওয়ার অনুশীলনটার কথা বলছিলেন, এই 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 অভ্যেস থেকেই কি ওই যে ব্যোমকেশ ওয়েব সিরিজ, যেটা আপনি সৃজনশীল পরিচালক ছিলেন, ওতে যে গোটা ব্যাপারটা একটা ভোল পাল্টে ফেলা এবং দর্শকের যেভাবে ব্যোমকেশকে দেখার অভ্যেস নেই সেই রকম একটা কিছু করা, সেই ভাবনাটা কি ওইখান থেকে এসেছিল? একেবারেই তাই। আমি তো মনে করি যে শিল্পের কাজই হচ্ছে যে মানে প্রতিবারই বদলে বদলে ফেলা আর কি, মানে সময় অনুযায়ী, ইমোশন অনুযায়ী একটা চরিত্রকে নানাভাবে দেখা। এই যে যেমন ধরুন আমরা একই চরিত্রে রাতের পর রাত মঞ্চে অভিনয় করেছি, সেটা কোনোদিনই তো মানে ওটা তো কি বলবো, মানে ধরুন আপনি মহড়াতে চরিত্রটাকে তৈরি করে নিলেন, তারপর ওটাকে রেপ্লিকেট করাই তো অভিনয় নয়। অভিনয় তো হচ্ছে প্রতিদিনই একই চরিত্র, একই সংলাপ, কিন্তু প্রতিদিনই আপনি নতুন নতুন ইমোশন খুঁজছেন। এবং নাটক দেখতে যাওয়ার দর্শকেরও ওইটা রোমাঞ্চ। এক নাটক তো একজন দর্শক 5 বার 6 বার দেখতে পারেন, কিন্তু কিন্তু গিয়ে বদলে দেখে গেল। যে আজকে একটা অন্য কি একটা হলো। হ্যাঁ, এই জানি না, আমি কাজ করতে গিয়ে দেখেছি যে ওই আবার আমি বলছি যে ওই ওই ঠকে যাওয়াটা থেকে আমার কোনো নিস্তার নেই। আমরা শিখে এলাম যে সর্বক্ষণ বদলে যেতে হবে, তবে মানুষের আগ্রহ বাড়বে, তুমি আরও নতুন কি করতে পারছো। এসে দেখছি যে না, নতুন কিছু নয়, যেটা চলে সেটা বা সেটার কাছাকাছি ধরে থাকো, তবেই তুমি দর্শককে ধরে রাখতে পারবে। তো এই যে পরিবর্তনটা এলো, এবার এটা যদি একটা কি বলবো, এটা যদি একটা স্বয়ংসিদ্ধ সত্য হয়ে যায়, তাহলে তো সিনেমা থিয়েটার মানে এই বিনোদন শিল্পের গাড়িটাই সামনে গড়াবে না, তাই না? কারণ মানিক বন্দ্যোপাধ্যায়েরও একটা কথা ছিল না যে আমি মানুষের এই চলমান যে জীবনটাকে দেখছি, আমার দেখাটা অন্য কেউ দেখতে পারবে না। এই যে মৌলিকত্ব বা সেই এই যে জন্যই আমি যেভাবে আবিষ্কার করলাম এইটা, আমি যেভাবে এইটাকে দেখলাম, শশীর মনটাকে আমি যেভাবে পড়লাম, বা ওই গ্রামটাকে আমি যেভাবে দেখলাম, সকলেই দেখছিল, কিন্তু আমি ওটা আবিষ্কার করলাম, ডিসকভার করলাম। তো সেটাই তো একটা অভিনেতায় বলুন, পরিচালক আরও বেশি করে তার কাজ, যে আমি এই গল্পটা পড়ছি, আমি এই চরিত্রটাতে অভিনয় করছি বছরের পর বছর ধরে, কিন্তু এই চরিত্রটার মধ্যে, এই গল্পটার মধ্যে আমি একটা অন্য কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ভুজঙ্গর প্রেমের মধ্যে একটা অন্য কিছু দেখতে পাচ্ছি। এই ভিলেনটা ঠিক ওরকম ভিলেন নয়, বা এই হিরোটা ঠিক ওরকম হিরো নয়, বা একটা মাত্রা যোগ করে চরিত্রটাকে কিভাবে করে দেওয়া যায়। কিন্তু এখন তো এগুলোকে দেখে দেওয়া হয়ে গেছে সব আঁতেল, জটিল। আচ্ছা, আঁটি, বিজিবি। এখানে একটা প্রশ্ন না করে পারছি না, সেটা হচ্ছে যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পের যে বদল ঘটিয়েছিলেন ব্যোমকেশ ও পিঞ্জরাগোল করার সময়, তাতে আমার যেটা খুব চোখে লাগার মতো লেগেছে গল্পের একেবারে শেষ দিকে, সেটা হচ্ছে শরদিন্দুর চিড়িয়াখানা গল্পটাতে কিন্তু একটা আস্ত অনুচ্ছেদ আছে শেষ দিকে, যেখানে বলা হয় যে ওই যিনি খুন হলেন, হ্যাঁ, ওর এবং ওই দময়ন্তী, এদের যে পরিণতি হলো, ওরা ওই পরিণতিরই যোগ্য, তার কারণ যে সামাজিক যে রীতিনীতি সেগুলোকে ওরা মানেনি, কারণ ওরা তো বিয়ে থা করেনি, লোককে বলেছিল আমরা বিয়ে করেছি। কিন্তু আপনাদের যে ওয়েব সিরিজ, সেখানে শেষে একটা দৃশ্য ছিল যে দময়ন্তী বিধবার বেশ পড়ছেন, তার মানে আপনারা ওই সম্পর্কটাকে স্বীকৃতি দিলেন, আপনারা যেভাবে চিত্রনাট্য তৈরি করেছেন। হ্যাঁ, এইটা কি ওই একটা ওই বদলে নেওয়ার অনুশীলন করব বলে, নাকি এর মধ্যে আপনাদের ওই সম্পর্ক সম্বন্ধে আপনাদের যে ভাব, অ্যাডাপ্টেশন, মানে হ্যাঁ, আমাদের মন্তব্য বা মতামত ওইটাতে ঢুকে গেছে, সেটা তো মানে তা তো হতেই পারে। মানে এটা ধরুন আদর্শ উদাহরণ, মানে অনেক ছবি তো হয়েছে, কিন্তু একেবারে মানে ক্রিজের বাইরে গিয়ে ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, এটা অল্টারনেটিভ হিস্ট্রিকেই দেখা, হিটলারকে গুলি করা হলো। আমি বলছি যে সেটা হয়তো অনেক বড় একটা উদাহরণ, কিন্তু সবসময়ই তো একটা শিল্পী বা একজন রাইটার, আমি বলবো যে এটা ঢোকানোর চেষ্টা করেন ক্লাসিকের মধ্যে ঢুকেও। হ্যাঁ, থমাস অস্টারম্যান যেভাবে হ্যামলেটকে দেখেছেন, বা এই রবার্ট আইক, ইংল্যান্ডের খুব বিখ্যাত ডিরেক্টর একজন থিয়েটারের, তিনি যেভাবে হ্যামলেটকে দেখেছেন, বা থমাস অস্টারম্যানের আমি কলকাতা শহরে দেখেছি ইবসেনের নাটক
আমাদের বিখ্যাত নাটক। ডলস হাউস, না 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 না, ওই এনিমি অফ দ্য পিপল। উনি যেভাবে দেখেছেন, হ্যাঁ, তো এগুলো তো মানে আমি একটা ক্লাসিককে রিক্রিয়েট করছি, সেটাতে আমি আমার কতটা জিনিস ঢুকিয়ে দিতে পারবো আর কি। আচ্ছা, এই যে এরকম মানে অন্য রকম কিছু করব, এই ভাবনাটার থেকেই কি ছবিটার পিছনে দাঁড়ানো? কারণ ছবিটা হয়ে গেছিল অনেক আগে, কিন্তু ছবিটা সাধারণ দর্শকের জন্য আসছিল না। না, তারপর আপনি ওটার পরিবেশক হিসাবে দাঁড়ালেন, হলে রিলিজ হলো, আমি দেখেছি ছবিটা, অসাধারণ ছবি। কিন্তু আমাদের এখানে ছবিটার আমি জানি না দর্শক হলো না বলে নাকি দর্শক হতে দেয়া হলো না, তা আমি বলতে পারবো না কিভাবে চলে আমাদের সিনেমা বিতরণের ব্যবস্থাটা। কিন্তু ওই ছবিটা একেবারেই অভ্যেসের বাইরে চলে যাওয়া ছবি। ওই ছবিটার পিছনে আপনার দাঁড়ানোর সিদ্ধান্তটাও কি ওই কারণে, যেটা অন্য রকম বলে? না, সব থেকে বড় কথা যে আমি একটা এই এই প্রস্তাবটা আমাকে দেন বৌদ্ধায়ন মুখোপাধ্যায় এবং মোনালিসা মুখোপাধ্যায়, যারা এই ছবিটির প্রযোজক। তা আমি বৌদ্ধায়নদার একটি খুবই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছিলাম, তারপরে বৌদ্ধায়নদাই এটা দেন। আমার মনে হয় যে এর পেছনে একটা কারণ ছিল প্রযোজকদের তরফ থেকে, যে একেবারেই অন্য ধারার ছবি, আর অনির্বাণের এক ধরনের একটা মানে অন্য ধারা আর মূল ধারা মিলিয়ে একটা একটা খিচুড়ি টাইপের পরিচিতি আছে আর কি, যে কিছু কিছু রোলের জন্য মূলধারার লোকেরাও চেনে, এই ধরুন বিবাহ অভিযান বা খোকা বা ব্যোমকেশ, এই চরিত্রের জন্য মূলধারার লোকেরাও চেনে, আবার কিছু কিছু কাজের জন্যে একটু মানে অন্য যে ধারা আর কি অল্টারনেটিভ, সেখানেও কিছু লোকজন চেনে। তো একটা প্রমোশনাল এক্সারসাইজ বলেই তো হয়েছিল, আর আমি খুবই ওভারওয়েলমড হয়েছিলাম এই প্রপোজালটাতে, কারণ মানিকবাবুর মেঘ ছবিটাও আমার খুব চমৎকার লেগেছিল এবং অভিনন্দন বন্ধুস্থানীয়, আমার এটাতে কোনো অসুবিধেই হয়নি, এমনকি গানটাও আমার ভীষণ ভালো লেগেছিল। গানটার রেকর্ডিং বম্বেতে হয়েছিল শুভজিৎ মুখার্জির নির্দেশনায়। তো সবটাই আমার খুব ভালো লেগেছিল। এবার আমি জানি না আমার নাম জুড়ে থাকাতে ছবিটার ব্যবসায়িক জায়গা থেকে আদৌ বিরাট কোনো হেল্প হয়েছে কিনা। ছবিটা নন্দন 2-তে ছোট যে হলটা, সেখানে একটা লম্বা রান নিয়েছিল, প্রায় 1.5 মাসের কাছাকাছি ছবিটা চলেছিল। আর এই ধরনের ছবির কলকাতায় একটা সোসাইটি ছিল, বুঝতে পেরেছেন, যেটা অল্টারনেটিভ যে কোনো উদ্যোগের পাশে এসে দাঁড়াতো। মানে আমি 2004 সালের ছাত্রাবস্থা থেকেই সেটা দেখেছি, সেটা নেই। এটা একটা দর্শক ছিল, মানে ধরুন আগেই মানে প্রথমেই একটা সেকশন সবসময়ই ছিল যে এই ধরনের ছবিগুলোকে আঁতেল, স্লো, বিরাট বোর লাগছে এরকম বলতো। আবার এর পাশাপাশি আরেকটা সমাজ ছিল যেটা সম্পূর্ণ এলিট দ্বারা নির্দেশিত নয়, তাতে কিছু সাধারণ মানুষও থাকতেন, তারাও দেখতেন, তারা আদরও করতেন এই ধরনের ছবিকে। আমি বলছি এরকম অনেক ছবির কথা আমি জানি। আমি বলছি সব ছেড়ে দিন, হারবাটি যখন রিলিজ করে বা মৈনাকদাদের স্থানীয় সংবাদই যখন রিলিজ করে বা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি যখন রিলিজ করতো, এক হুড়মুড়িয়ে গিয়ে হাউসফুল করে দিত না, কিন্তু একটা সেকশন অফ মানে পিপল অফ দিস সিটি তারা এটার খোঁজ রাখতো। বা ধরুন একটা অন্য রকমের নাটক কোথাও হচ্ছে, ম্যাক্সমূলার ভবনে হোক, রোটারি সদনে হোক, তাতে একটা লোকজন গিয়ে দেখতো। ওয়াইপড আউট হয়ে গেছে বলবো না, খুব কমে গেছে, মানে সকলেই না মেন স্ট্রিমকেই আগলে নিয়েছে যে এটা ছাড়া আর কিছু নেই। এবারে দেখুন, এটাতে সমাজের নানা দিক থেকে নানান রকম ইন্ধন থাকে। যেমন ধরুন জাতীয় পুরস্কার আগে কাকে দেওয়া হতো? জাতীয় পুরস্কার আগে দেওয়া হতো যে মানুষ যে ছবি দেখছেন, যে ছবি দেখে আনন্দ পাচ্ছেন, যে ছবি প্রচুর বক্স অফিস করছে, অনেক টাকা পাচ্ছে, সে তো মানুষ শিরোধার্য করেছেনই। কিন্তু এমনও কিছু ছবি আছে যে ছবি অনেক মানুষ দেখছেন না, কিন্তু সেই ছবিটা গভীরে গিয়ে কথা বলছে, বা যার মধ্যে একটা জনচেতনা আছে বা একটা মনোচেতনা আছে, সরকার সেই ধরনের ছবিকে পুরস্কৃত করবে। যে কারণে জাতীয় পুরস্কারে একটা আলাদা বিভাগ থাকতো, সেরা বিনোদনমূলক ছবি, সেই পুরস্কারটা দেয়া হতো একটা বক্স অফিসে সফল হওয়া ছবি। এইবারে দেখুন সেইটা তো প্রায় মানে অপসৃত হয়ে যাচ্ছে আর কি। এখনও যে একটা খুব নন কমার্শিয়াল মারাঠি ছবি বা মালায়ালাম ছবিকে পুরস্কার দেওয়া হয় না তা নয়, কিন্তু সরকারের পার্সপেক্টিভটা বা সরকারের অভিমুখটা হয়ে গেছে যে যেটা খ্যাতি পায়, যেটা সবাই দেখে, আমি একটা ইলেকটোরাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকেই পুরস্কৃত করব। তো এটা আসে ওখান থেকে যে রাষ্ট্র আসলে বাকি সমাজে
কোনো অল্টারনেটিভের জায়গা আছে কি না। এবার রাষ্ট্র যারা চালায় তারা বিরোধী চায় না, তারা একটা কোনো রকমের 0.1% কোনো অন্যরকম ভয়েস চায় না, তাই সমাজ থেকে এগুলো উবে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সমাজ খুব রাষ্ট্র অনুসারী সমাজ, মানে রেজিস্ট্যান্সের সমাজ নয়। আমাদের হচ্ছে যে ওই ধরুন এখানে আপনাদের স্টুডিওতে ঢোকার সময়ই দেখলাম, ধরুন নিচে যে মানে আমার মনে হয়েছে আমাদের সমাজটা জুতোগুলো সব ছেবড়ে ছেবড়ে ওরকম করে আছে। ওখানে ধরুন যদি 70 বা 80% জুতো খুব সাজিয়ে রাখা থাকতো, তাহলে দেখবেন যে একজন ঢুকলো সেও ভাববে না গুছিয়েই রাখি, আর ধরুন ঢুকেই দেখলো ও বাবা এদের জুতোর মেলা, ও ওইভাবে খুলে। আমাদের ব্যাপারটা হচ্ছে যেটা যেটা চারিদিকে আছে সেইখানেই মানে এটা করব, মানে ওই আই লাভ অমুকটা কোথায় আছে, সবাই যেখানে সেখানে ছবি তুলছে, আমি ওখানেই ছবি তুলতে যাই, আবার অন্য একটা দৃশ্য খুঁজবো, আবার অন্য একটা খুঁজবো, যদি দেখে ভালো না লাগে। আর সিনেমার ক্ষেত্রে তো এটা ভীষণ আছে যে আমি 50 টাকা হোক, 500 টাকা হোক, 700 টাকা হোক দিচ্ছি বাবা এটার পেছনে, তারপর যদি এটা নিয়ে আমি ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে বেরোই, তখন তো আমার 750 টাকাটা বা 500 টাকাটা হজম হবে না। এইটাও একটা ব্যাপার আছে, যাকে সে অন্য আলোচনা যদিও। কিন্তু অল্টারনেটিভ বা অন্য রকমের চর্চা, সেইটা অন্তত আমরা যখন ছাত্রাবস্থায় তখনও তার যে পরিসর কলকাতা শহরে অন্তত ছিল। আচ্ছা, এই যে অন্যরকম চর্চার কথায় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ওই কোভিডের পরের আপনার আরেকটা অন্যরকম কাজ, সেটা হচ্ছে অথৈ। মানে আমি অথৈ ফিল্মটার কথা বলছি, কারণ নাটকটা অনেক আগে থেকেই চলছিল। এই যে এই ছবিটা আমি দেখেছি যে আমার চেনা জানাদের মধ্যে অধিকাংশ মানুষ দেখেননি, যদিও ছবিটা বেশ কিছুদিন হলে চলেছিল। তো এই ছবিটা আমি গোড়াতেই বললাম যে যারা দেখেননি তাদের জন্য বেশি করে বলার, যে কেন বলছি যে অন্তত বিষয়বস্তুর দিক থেকে এই রকম ছবি বাংলায় হয়নি। তার কারণ হচ্ছে যে ওথেলোর সৃজনান্তর করে দেখানো হচ্ছে অথৈ লোধা বলে একটি ছেলে, যে লোধা শবর জনগোষ্ঠী থেকে এসে কলকাতায় মেডিকেল কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, যেটা লোধা শবরদের মধ্যে খুবই বিরল ব্যাপার। তো সেই ছেলেটি, সে একটি হিন্দু উচ্চবর্গীয় মেয়ের সাথে তার প্রেম হয়েছিল, মাস্টারমশাইয়ের মেয়ে, তারপর বিয়ে করেছিল। তারপরে ওথেলোর গল্প তো সবাই জানেন যারা, হ্যাঁ, সেটা কিছু বলার নেই। তো এই যে এই ছবিটা খুব খুব একটা সফল হলো না, এই যে আমি বলছি যে অধিকাংশ মানুষ দেখেননি। কিন্তু এটা যখন মঞ্চে আপনারা দীর্ঘদিন করেছেন, সম্ভবত 2016 সাল থেকে চলছিল মঞ্চে, তখন তো বিপুল মঞ্চ সফল ছিল। মানে আমার মনে আছে আমি যে শোটা দেখতে গিয়েছিলাম, সেটা শেষ মুহূর্তে মানে আমরা ভাবলাম যে বোধহয় টিকিট পাবোই না, তারপর কোনো মতে আমরা 4-5 জন টিকিট পেলাম এবং দেখলাম, এবং গিয়ে দেখলাম হল ভর্তি। হ্যাঁ, মানে যাকে ভেঙে পড়া বলে চলতি কথায়, সেরকম একটা ব্যাপার। তো নাটকটা ভীষণ সফল হলো, প্রায় 7-8 বছর চললো মঞ্চে। অথচ ওটাকে যখন বড় পর্দায় নিয়ে যাওয়া হলো, সেইটা সেভাবে মানুষ নিল না। এইটা আপনি যেহেতু নির্দেশনার ক্ষেত্রে অর্ণব মুখোপাধ্যায়ের পাশাপাশি আপনিও খানিকটা ছিলেন, এটাকে কিভাবে দেখেছেন? মানে আপনাদের কি মনে হয়েছে যে এটা ওই সমাজের বদলটা 2016 থেকে এখন, হ্যাঁ, তাতে এই গল্প আর আমি দেখতে চাইছি না, এরকম কিছু ঘটেছে? নাকি এটা আপনাদের মানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে নিয়ে গেছেন, সিনেমা হিসাবে তত ভালো হয়নি সেরকম, সেই জন্যে হলো? এটাকে আপনারা কিভাবে দেখেছেন, অথই ছবিটা না চলা? এটা তো খানিকটা মানে অর্ণদাকেও প্রশ্নটা করা উচিত, অর্ণদাও বলতে পারবেন। প্রথম কথা বলি যে এই আপনি যে কীর্তিটার কথাটা বললেন, যে এই লোধা শবরকে নিয়ে এসে এরকম করে একটা ওথেলোর অ্যাডাপ্টেশন করা, এটা সম্পূর্ণ কৃতিত্ব, এবং এটার জন্যে মানে অর্ণদার বহু ধন্যবাদ, বহু শুভেচ্ছা, বহু ভালোবাসা প্রাপ্য। অথই মানে ওথেলোর এরকম একটা অ্যাডাপ্টেশন আনার জন্য মানুষের চোখের সামনে, সে থিয়েটারে হোক, একেবারেই তাই, ছবি চিত্রনাট্যও তাই, এটা বিরাট একটা ধন্যবাদ প্রাপ্তি। ছবিটার ক্ষেত্রে আমি যদি আমার দিকটা বলি, তাহলে আমার একটা মনে হয়েছে যে দেখুন, একটা ছবি সেরকমভাবে বক্স অফিসে সাড়া ফেলে না, সফল হয় না, তার অনেকগুলো দিক থাকে। কিন্তু আমি যদি আমাদের কাজের জায়গা থেকেই বলি, আর আমার ছবি ত্রুটিপূর্ণ, কোনো সন্দেহ নেই। ছবির সব অংশ ভালো নয়, ছবির সব মুহূর্ত যেমনভাবে তৈরি করতে চাওয়া হয়েছে সেইভাবে তৈরি করা যায়নি, কিছু কিছু ক্ষেত্রে নানান রকম কমতি থেকে গেছে, সেটা সেটের ক্ষেত্রে হোক, সেটা মোমেন্ট তৈরির ক্ষেত্রে হোক, সেটা এর ক্ষেত্রে হোক,
সেগুলো তো এক ধরনের একটা শিক্ষা, সব ছবি ত্রুটিপূর্ণ, মানে বল্লভপুরের রূপকথাও ত্রুটিপূর্ণ, অথৈও ত্রুটিপূর্ণ, এমনকি মন্দারও ত্রুটিপূর্ণ, মানে এক নিখুঁত কাজ কোনোটাই নয়। কিন্তু আমার থিয়েটারের জায়গা থেকে আর সিনেমার জায়গা থেকে যেটা মনে হয়েছিল, এটা যদিও ছবিটা রিলিজ করে অতটা ব্যবসায়িক সাফল্য না পাওয়ার পর নয়, এটা যখন ছবিটা তখনও হলে যায়নি, পোস্ট প্রোডাকশন ফেজেই ছবিটা দেখতে দেখতে আমার এটা মনে হয়েছিল যে দেখবেন এই একটা 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 খুব একটা ট্র্যাজেডিকে কেন্দ্র করে কখনো কখনো এক একটা কাজ একটা সেলিব্রেশনে পৌঁছয়। এবার অর্ণ মুখোপাধ্যায়, আমি যতদূর আমি এই নাটকটা এত বছর ধরে করেছি এবং অর্ণদার সঙ্গে ক্রমাগত কথা বলেছি, অর্ণদা এটার ইনেট ডার্ক আনঅ্যাভয়েডেবল ট্র্যাজেডিটাকেই পোক করার জন্যে এই নাট্যরূপটা করে এবং এই প্রযোজনাটা করে। মানুষ প্রাইমারি স্টেজে নাটকটাকে সেভাবে নেয়। প্রথম দিকে আমরা দেখতাম অথই শেষ হতো, বেশিরভাগ লোকই কাঁদত। মানুষ দেখতে দেখতেই নাটকটাকে একটা সেলিব্রেশনের চেহারা দিয়েছে। আচ্ছা, অনির্বাণ বা গোগো সে একটা সেলিব্রেট করার মতো ফিগার হয়ে উঠেছে। আপনি এটার সাথে এখন মিল পাবেন, আপনি দেখবেন ধুরন্ধরে অক্ষয় খান্না একটা পার্টিকুলার মিউজিকে এই এরকম করে করে নাচছেন। আচ্ছা, ধুরন্ধরে অক্ষয় খান্না হচ্ছে ভিলেন, রেহমান ডাকায়েত ওর নাম, সে হচ্ছে একদম মানে রক্তাক্ত ভিলেন আর কি। তো এখন সোশ্যাল মিডিয়াতে ওই রক্তাক্ত ভিলেনের একটা সেলিব্রেশন চলছে, ওটা দেশ জুড়ে হচ্ছে। অথইয়ের ক্ষেত্রে আমাদের কলকাতা শহরে বা বাংলার কিছু ক্ষেত্রে হয়েছিল যে একটা ভিলেন পাওয়া গেছিল যাকে নিয়ে সেলিব্রেট করা যায়। আর সিনেমাতে কি হয় জানো তো, সিনেমায় ইভিল সামনে চলে আসে, একদম হেড টু চিন শটে তাকে দেখা যায়। আর সিনেমা তো সবকটা জিনিসকে ম্যাগনিফাই করে দেয়। থিয়েটারে দেখবেন একটা নন্দন তত্ত্বের জায়গা থেকে, ধরুন আপনি চরম চরম দুঃখের, আমরা যখন এটা পড়তাম ইন্ডিয়ান এস্থেটিক্সে নন্দন তত্ত্ব কাকে বলে, যেটা ভীষণ দুঃখের দৃশ্য রচনা করেছেন। ধরুন নাটকেই যে দৃশ্যটা হয় যে অথৈ কুমার লোধা স্টেজের ফার্স্ট উইং দিয়ে টর্চ হাতে ঢুকছে, আমার এ গান কোনোদিন শুনিবে না তুমি এসে, তবুও হৃদয় গান আসে, এটা বলতে বলতে ঢুকছে। একই সাথে মঞ্চে দেখা যাচ্ছে ডেসডিমোনা বসে আছে, সে জল খাচ্ছে এবং এক এক করে ঘরটা সরে গিয়ে গিয়ে স্টেজটা ফাঁকা হয়ে যায়। দৃশ্যটা হচ্ছে মর্মান্তিক দুঃখের মানে বিষয়টা, আর দৃশ্য চিন্তাটা হচ্ছে নয়নাভিরাম। তো ওই নন্দন তত্ত্বের পথ ধরে গিয়ে যখন দর্শকের কাছে ওই দৃশ্য পৌঁছচ্ছে, একসাথে দুঃখ, একসাথে মুগ্ধতা, সবকিছু। এবার সিনেমায় তখন দর্শকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, তোলপাড় হয়ে মানে যাচ্ছে। দর্শক নিজেও অনেক সময় বুঝতে পারবে না ভেতরের না, ও একসাথে দুঃখ পাচ্ছে, একই সাথে ওই মুহূর্তের যে সৌন্দর্য, মানে বিভৎস সুন্দর যাকে বলা যেতে পারে, সেটা এনজয় করছে। সিনেমাতে দেখা যাচ্ছে একদম লোহার একটা খাটে, ঘরের যেমন আছে ঘর তেমনই আছে, সেখানে অথৈ কুমার লোধা অন্ধকার ঘরে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ডেসডিমোনাকে খুন করছে। সিনেমা তো রিয়েলিজমের আরো কাছে চলে যায়, তো সেটা মানুষের মনে একটা অন্য রকমের অভিঘাত তৈরি করে। বা গোগো স্টেজ মানে অনগ্র চ্যাটার্জি স্টেজের ওপরে নাচছে, ফ্ল্যামবয়েন্টের মতো এসে দাঁড়াচ্ছে, সানগ্লাস পরে, জুতো পরে, এই করে সেই করে, আর এখানে একটা এরকম মুখ একটা লাল আলোতে ক্যামেরার একদম সামনে চলে আসছে। আমি মনে করি যারা থিয়েটারের অথৈকে দেখে অসম্ভব এনজয় করেছেন, তারাই প্রাইমারিলি অথৈ সিনেমাটি দেখতে এসেছিলেন, এবং প্রাইমারিলি তাদেরই খুব একটা ভালো লাগেনি। তার কারণ তারা এই যে ঐন্দ্রজালিক যে অভিঘাতটা তাদের থিয়েটারটি দেখে হতো, সিনেমাটি দেখে তাদের হয়নি। এবং সেটা আমি মনে করি যে সেটা খুব স্বাভাবিক একটা এখন আমার পক্ষে সেই তুলনাটা করা সম্ভব নয়, কারণ আমি কোনোদিন সামনে থেকে অথৈ দেখিনি। কিন্তু যারা দেখেছেন তারা মোরাললেস আমাকে এই কথাটাই বলেছেন। এক লাইনে যদি বলতে হয় তাহলে থিয়েটার অথৈতে যে ট্র্যাজেডিরই হোক, নিবিড় ব্যথারই হোক, যে সেলিব্রেশনটা হয়েছিল সিনেমা থেকে, আমরা যে চলচ্চিত্রটা সকলে মিলে বানিয়েছিলাম, সেলিব্রেশনটা সেখান থেকে সরে গেছিল। অথৈ সিনেমা ইজ ট্রুলি ডার্ক, ভেরি ডার্ক। আপনি বলছেন কাস্ট সিস্টেম নিয়ে বাংলাতে কম কাজ হয়েছে, প্রায় হয়নি বলা যেতে পারে, ট্রু। খুব রিসেন্ট পাস্টে অত ডার্ক ছবিও বাংলায় হয়নি। ডার্ক মানে ভীষণ ডার্ক, বুঝতে পেরেছেন? মানে ধরুন অনেকেই ডার্ক বিষয় নিয়ে কাজ করেছেন। ঝিল্লি বলে একটা ছবি হয়েছিল, ঝিল্লি হয়েছে, ঝিল্লির আমি বলছি, আমি সুমন মুখোপাধ্যায়ের কাজই যদি ধরি, হারবার্ট হয়েছে, বা স্থানীয় সংবাদ,
মানে এই মানে সমাজের একটা নানা লেয়ারে গিয়ে তার ডার্কনেসকে, এখানকার সমাজের ডার্কনেসকে এক্সপ্লোর করা হয়েছে। সেখানে নকশাল আন্দোলন এসছে, সেখানে এই এসছে, সে এসছে, নানান রকম মজাও এসছে তাতে। কিন্তু ওথেলোর কারণেই সেটা, এমন নয় যে অথইকে জোর করে ডার্ক করা। ওথেলো তো হচ্ছে যে গোটা নাটকটাই একটা দুর্ভাগ্যের গল্প, মানে মানে সন্দেহের গল্প, ষড়যন্ত্রের গল্প, এবং একটা মহান মানে মানে ট্র্যাজেডির গল্প। ওথেলোর কোথাও তো আপনি কোনো ভালো কিছু পাবেন না, বুঝতে পেরেছেন? মানে এখন যদি আপনি হ্যামলেট ধরেন, যে অপরাধটা, ষড়যন্ত্রটা নাটকের গোড়াতেই ঘটে গেছে। ইভেন ম্যাকবেথ প্রথমেই ওই যতটুকু একটু, হ্যাঁ ম্যাকবেথ খুব ভালো কাজ করেছো, এই করেছো, সেই করেছো, ওইটা প্রথমেই হয়ে গেল। দ্বিতীয় দৃশ্য, রানী বলছে যে রাজাকে ডাকো, রাজা আসবেন, রাজা আর ফিরবেন না। হ্যামলেট তাই এক মুখ গোমড়া করে একটা প্রথম দৃশ্যে একটা ছেলে, নাটকের হিরো, তার মুখে কোনো হাসি নেই, কোনো এ নেই, বিস্ত্রস্ত অবস্থায় সে এরকম করে নাটকটাতে ঢুকছে, এন্টায়ারলি ট্র্যাজিক। ওথেলোও তাই, ওই শুরুতে ঝামেলা হলো, চিৎকার চেঁচামেচি করলো, একটা কালো লোক ডিউক এলেন, ডিউক বললেন যে না এই হবে সেই হবে, ওথেলোর দায়িত্ব বাড়লো ইয়াগো পাশ থেকে, একদম প্রথম দৃশ্যের শেষে, যে এইটা ঠিক হলো না, এই আমি ইয়ে করবো, বুঝতে পেরেছেন? এন্টায়ারলি ট্র্যাজেডি, একে ট্র্যাজেডি, তার ওপর ওই জিনিস এসে পড়েছে, তার উপর আমরা ছবিটাকে মানে সত্যি আরও ডার্ক বানিয়েছি। সেটা হয়তো কোথাও গিয়ে খুব সহজ পাচ্য ছবি হিসেবে জিনিসটা হয়নি। তবে আমি মনে করি যে অথই উইল ফাইন্ড ইটস ওন অডিয়েন্স। ছবিটা তো ওটিটি প্ল্যাটফর্মে আছে, আমাকে মাঝে মাঝেই একটি দুটি তিনটি করে লোক ওই ছবিটা দেখলাম ভালো লাগলো, ওই ছবিটা দেখলাম অন্যরকম লাগলো। এটা হচ্ছে, আপনাকে এটা মানতে হবে যে সব রকমের কাজ, সব রকমের বয়ান বা আখ্যান হুড়মুড় করে সব হিট করবে না। হ্যাঁ, আমিও যখন মানে আমি একটা সময় 2015 সালে একাডেমিতে দুপুর 3টের শোতে, তখন আমি অ্যান্টনিও সৌদামিনীতে অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করি, মানে প্যাকড হাউস শো করে একাডেমি থেকে বেরিয়ে একটা রোল খেতে খেতে হাঁটতে 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 জ্ঞানমঞ্চে আসতাম। সন্ধ্যেবেলা আমার একটা শো থাকতো FM মহানগর বলে, অরিন্দম মুখোপাধ্যায় প্রযোজিত পরিচালিত। সেই নাটকটা অলমোস্ট আমার সোলো, অন্যান্যরা অভিনয় করতেন, লোকনাথ দে অভিনয় করতেন, চন্দন সেন অভিনয় করতেন, শান্তনু নাথ, সুমন নন্দী এরা অভিনয় করতেন, বিন্দিয়া ঘোষ অভিনয় করতেন। এই নাটকটি 27টা লোক হতো। তো একই সাথে মানে ওটা দর্শক বেছে নিয়েছিলেন যে অনির্বাণের, এটা অনির্বাণ আছে বলেই হাউসফুল নয়, কিন্তু দর্শক ইভেনচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনির্বাণ আছে বলে প্রথম দিকে হয়তো কিছু বেশি মানুষ এসে ঢুকেছেন, কিন্তু পরবর্তীকালে যে নাটক যাকে যতটুকু বিনোদন দিতে পেরেছে তারা সেটা বেছে নিয়েছে। অবশ্যই মানুষের সেই বেছে নেওয়ার স্বাধীনতা আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমার কোনো দুঃখ নেই, মানে আমি হ্যাঁ একটা হয়তো মনে হয় যে আরেকটু বেশি লোক দেখলে ভালো হতো, কিন্তু আদতে দর্শক যে ভার্ডিক্টটা দেন সেটার একটা গুরুত্ব তো অবশ্যই আছে, আমাদের ক্ষেত্রে তো আছেই। কি মনে হচ্ছে, সব প্রশ্নের উত্তর হলো না? হবে, সব প্রশ্ন চলবে, তবে তার জন্য নতুন বছর অবধি অপেক্ষা করতে হবে, অর্থাৎ আগামী শনিবার অবধি। সেদিন আবার অনির্বাণের সঙ্গে সব প্রশ্ন চলবে এবং সব উত্তরও নেওয়া হবে, ছাড়া হবে না। সেদিন পর্যন্ত অপেক্ষা করে থাকুন। আজকে এবছরে সব প্রশ্ন চলবে এখানেই শেষ।